আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে এসএসসি এসএসসি লেভেল অধ্যায় কত 6, ঠিক আছে। 6th অধ্যায় মৌলের রাসায়নিক কি বলতো, রাসায়নিক গণনা, ঠিক আছে। রাসায়নিক গণনা দেখেন, তো এখন হচ্ছে গিয়ে যে এই রাসায়নিক গণনার মধ্যে মানে মনে করো যে মোটামুটি একটা ইম্পর্টেন্ট ধরা যায়, অবশ্যই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। কেন? কারণ হচ্ছে কি তুমি যদি এই অধ্যায়টা যদি ভালো করে যদি এসএসসি লেভেলে কাভার করে ফেলো, দেখবা যে ইন্টার লেভেলে কিন্তু তোমার কিন্তু এত বেশি সমস্যা হবে না। কিন্তু যারা যারা এসএসসি লেভেলে কাভার করবে না, দেখবে যে ওরা ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু দেখবে যে হিউজ পরিমাণে একটা সমস্যা হবে। কিরকম সমস্যা হবে? তারা কিন্তু আবার নতুন করে টিচার আবার বললো যে তুমি কি করো, আবার এসএসসি লেভেলটা একটু শিখে আসো। অথবা টিচার নতুন করে আবার কি করবে, এসএসসি লেভেলটা কি করে শিখাবে, তার মানে তোমার একটা কি করবে, সময় নষ্ট হবে। তাই তুমি নিজেই বুঝতে পারতেছো যে আমাদের এই ক্লাসটা কতটুকু কি গুরুত্বপূর্ণ। তাই হোক সবাই মনোযোগ দিয়ে দেখবো, আর অবশ্যই লিখে ফেলবো, লিখার কোনো বিকল্প নেই, মাথা রাখবে। কিন্তু লিখতে হবে 100%। যা পড়াবো তার সাথে সাথে কি করতে হবে, লিখে ফেলতে হবে। তখন দেখবা যে লিখে ফেলার পরে আবার কি করে ভিডিওটা আবার যখন দেখবা, তখন দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? আর আমরা ডেফিনেশন সবসময় চেষ্টা করতেছি যেটা তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। যেখানে বুঝবে না সেখানে অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করবা ভিডিওটা দেখার সময় যে আমি এখানে বুঝতেছি না। আমরা অবশ্যই সেটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, যেটা বলো, তোমরা যদি আমাদেরকে কি করে নক করো, আমরা অবশ্যই সেখানে কি করবো, আমরা সমাধান দেওয়ার চেষ্টা। তাহলে হচ্ছে গিয়ে আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই যে ক্লাসটা সম্পূর্ণ হচ্ছে বেসিকের উপরে। কিন্তু বেসিক ক্লাসটা যদি দেখো, এই যে এটা হচ্ছে কি বেসিকের ক্লাস, বেসিক একদম ফুল বেসিক। এই ক্লাসটা তুমি যদি দেখো, আই হোপ তুমি অন্তত যদি ভালো করে দেখো, দেখবে তুমি যদি সিকিউ করতে যাও, তুমি অবশ্যই সিকিউ তে তুমি অনেক হেল্প পাবা। আর হচ্ছে কি এমসিকিউ তে তোমার দেখবা যে তুমি প্র্যাকটিস করার সময় তুমি দেখবা যে ম্যাক্সিমাম জিনিস তুমি পারতেছো এখানের মধ্যে, ঠিক আছে। তো কথা হচ্ছে কি এটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে কি করতে হবে, দেখতে হবে। দেখো তাহলে আমরা কি কি বলবো এখানে, এখানে তোমার কি কি জানতে হবে, সেটা হচ্ছে কি মৌল জানতে হবে। কি বলতো, মৌল সম্পর্কে তোমার কি করতে হবে, ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে যোগের মধ্যে, যোগে যোগে মৌলসমূহের মৌলসমূহের শতকরা পরিমাণ জানতে হবে। শতকরা পরিমাণ বের করে জানতে হবে। এরপর হচ্ছে গিয়ে তোমার স্থূল সংকেত জানতে হবে, স্থূল সংকেত। তারপর হচ্ছে গিয়ে তোমার আণবিক সংকেত জানতে হবে, আণবিক সংকেত জানতে হবে। এরপর হচ্ছে গিয়ে রাসায়নিক বিক্রিয়া জানতে হবে, বিক্রিয়া সমতাকরণ সহ, সমতাকরণ সহ। তারপর তোমার জানতে হবে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা তো প্রথম দিয়ে জানতে হবে, পারমাণবিক ভর জানতে হবে। তারপর হচ্ছে তুমি বের করতে জানতে হবে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক জানতে হবে তোমাকে। এখান থেকে উৎপাদ কিভাবে বের করে, উৎপাদ এর পরিমাণ, পরিমাণ। তারপর হচ্ছে গিয়ে কি উৎপাদের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ, ঠিক আছে। তার মানে মোটামুটি এই জিনিসগুলো তুমি যদি ভালো করে যদি কাভার করতে পারো, আমি আজকে ক্লাসের মধ্যে এই জিনিসগুলো দেখাবো, তাহলে মোটামুটি তুমি সৃজনশীলের মধ্যে দেখবা যে তুমি আর পিছন ফিরে লাগাইতে হবে না, তুমি মোটামুটি ভালোই পারবা। মোটামুটি না, ভালোই তুমি পারবা। এখানের মধ্যে হচ্ছে জাস্ট আমি কয়েকটা জিনিস লিখছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, না কয়টা লিখছি, 9টা। কিন্তু এটা 9টা টপিকস না, এটার ভিতরে আরো কি আছে, বেসিক আছে। বুঝছো বলছি? এই যে 9টা টপিকস তুমি পারার জন্য ভালো করে আমি কিন্তু তোমাকে আরো অনেক
বিশাল বেসিক দিবে। সে বেসিক গুলি তুমি মাথায় রেখে দেখবে যে আমরা ধাপে ধাপে এইগুলো সলভ করে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, তা দেখো আমরা শুরু করি। প্রথম যদি আমাকে বলে মৌলক, ঠিক আছে, তোমাকে বলছে মৌলক, মৌলক কি অ্যাপ্লাইড মোড দি নেই, এরোপ্লেন মোড দিচ্ছি, এটা কে মানে কোচিং না আসি গ্রুপ কল দিচ্ছে, ঠিক আছে বুঝছি। আচ্ছা সমস্যা নাই। দেখো প্রথম তোমাকে যদি বলে কি মৌল কি, তাহলে মৌল হচ্ছে গিয়ে যে আমি কিভাবে এক্সপ্লেন করতে পারি মৌলটাকে, মৌলটাকে আমি এভাবে এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে কি পদার্থের যে পরিমাণের মধ্যে, কিসের মধ্যে, পদার্থের যে পরিমাণের মধ্যে, একটা পদার্থ নিলে তুমি, একটা পদার্থ নিলা, যে পরিমাণের মধ্যে এই পদার্থের যে পরিমাণে, যে পরিমাণে পরিমাণে এন এ সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে, তাকে এক মোল বলে। এখন তুমি তুমি প্রশ্ন করতে পারো স্যার এন এটা কি, এন এ হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সংখ্যা, যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। বুঝছো? তারপরে তুমি একটা পদার্থ নিলাম, মনে করো আমি কি বললাম, সেটা হচ্ছে গিয়ে যে পরিমাণের মধ্যে আমি কি পাইলাম এতটি, সেটা হতে পারে অণু, সেটা হতে পারে পরমাণু, সেটা হতে পারে বলতো আয়ন। তাহলে ওই পদার্থের ওই পরিমাণটাকে আমি কি বলবো, ওই পরিমাণটাকে আমি বলতে পারি যে এক মোল বলতে পারি। আমরা এক মোলের এক্সপ্রেশন কিন্তু অনেকে জানি না, তাই হোক তুমি এক্সপ্রেশনটা কিন্তু ভালোভাবে জানবা, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি এই যে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞাটা যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে ক্লোরিন, এই যে ক্লোরিন এর এক মোল, এক মোল পরমাণুর ভর সমান হচ্ছে গিয়ে 35.5 গ্রাম। কিন্তু আমি যদি বলি ক্লোরিন এর এক মোল অণুর ভর, কি ভর, অণুর ভর সমান হচ্ছে 71 গ্রাম। দ্যাট মিনস এই যে আমি বলছি এক মোল, ঠিক আছে, এক মোল কি বলতো পরমাণুর ভর, কিসে ভর, পরমাণু ভর হচ্ছে এত গ্রাম। দ্যাট মিনস এই এত গ্রামের মধ্যে, এত গ্রামের মধ্যে তোমার পরমাণু আছে কয়টি, পরমাণু আছে এনএটি, কতটি, এনএটি। এনএটি যদি না বুঝো এখানে তুমি লক্ষ্য রাখো, তুমি বুঝে যাবে। এখানের মধ্যে তোমার যে এখানের মধ্যে আমি বলছি কি এক মোল অণুর ভর না, তার মানে এই যে 71 গ্রাম না, তার মানে এখানের মধ্যে অণু আছে, কি আছে, অণু আছে, অণু আছে এনএটি, কতটি, এনএটি। বুঝছো? তোমাকে বলতে পারে যে ক্লোরিনের একটি অণুর ভর কত, কয়টা, একটা অণুর ভর কত, তা তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো আমরা কি জানি, এই যে ক্লোরিনের অণু বলছে না, কি বলছে, অণু, যেহেতু অণু বলো তোমাকে, তাহলে অবশ্যই অণুর সাথে কার সম্পর্ক, আণবিক ভরের সম্পর্ক। যদি পরমাণু বলে কার সম্পর্ক, পারমাণবিক ভরের সম্পর্ক। তো তোমাকে বলছে যে ক্লোরিনের একটি অণুর ভর, দেখতো আমি ক্লোরিনের তো কি করছি, অণুর ভর পাইছি এত, এখানে কয়টা অণু আছে, এতটা অণু না, কিন্তু আমাকে বের করতে হবে কয়টা অণু, একটা অণু না। তাহলে আমি কি এভাবে লিখতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 এতটি অণুর ভর কি বলতো
অণুর ভর হচ্ছে গিয়ে কত গ্রাম? 71 গ্রাম। তাহলে আমাকে কি বলছে? একটি অণুর ভর বের করতে বলছে না? তাহলে একটি অণুর ভর কার? ক্লোরিনের। কার বলতো? ক্লোরিন এর একটা অণুর ভর হচ্ছে গিয়ে 71 কে আমি কি করব? 6.023 ইন্টু 10⁻23 এত দ্বারা কি করবো যদি ভাগ করি, তুমি যে ফলাফলটা পাবা, যে মানটা পাবা, সে মানে হচ্ছে কি বলতো একটি অণুর কি বলতো ভর। একইভাবে একই প্যাটার্নে তোমাকে বলতে পারে যে ক্লোরিনের একটি পরমাণুর ভর কত। তাহলে আমরা কি জানি? এখানে যদি আমরা দেখি যে ক্লোরিন আমরা জানি এতটি, এই এতটি পরমাণুর ভর, পরমাণুর কি বলতো ভর সমান কত জানি আমরা? 35.5 এত গ্রাম না? তাহলে আমাকে বলছে কি? বলছে একটি পরমাণুর ভর কয়টা? একটা। তাহলে লিখতে হবে শুধু একটি পরমাণুর ভর হচ্ছে গিয়ে 35.5 বাই কত বলতো? এত। তাহলে এত গ্রাম। বুঝছো কি বুঝো না বল? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে? মাথা রাখতে হবে। এই ধরনের তোমাকে কোশ্চেন করবে, তখন তুমি যদি না পারো তা দেখবে যে হবে না। তাই হোপ তুমি ভালোভাবে কি করবা, যে এটা প্র্যাকটিস করবা। তুমি কি করো, একটু বই খোলো, গাইড খোলো, তোমার কাছে যেটা আছে, মানে তোমার সহায়ক বই যেটা আছে সেটা খোলো, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা যদি আমরা কি এক মূল আমরা জানছি, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি আরেকটা বলি এই একই কনসেপ্ট থেকে, আমাকে যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড এর 2 মোল, কয় মোল? 2 মোল সমান কত গ্রাম? কত কি বলতো গ্রাম বলতে পারে। তাহলে দেখো তো কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে যেটা আছে, এই যেমন দেখো একটা যৌগ আমি লিখলাম যে পানি, এটা দেখো এটার সামনে কত 1 আছে না? দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে 1 মোল। কয় মোল? 1 মোল বলা হচ্ছে। কয় মোল? এই যে যেমন আমাকে বলছে কার্বন ডাইঅক্সাইড 2 মোল না, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সামনে কত থাকবে? 2 থাকবে। তাহলে এখানে কয় মোল? 2 মোল। তো 2 মোলের ভর বের করতে বলছে। তাহলে আমি জানি কি, এই যে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, কার্বন ডাইঅক্সাইড এর 1 মোল, 1 মোল সমান হচ্ছে 44 গ্রাম। কত গ্রাম? 44 গ্রাম। এখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কত মোল বের করতে বলছে? 2 মোল। তাহলে লিখতে 2 মোল এ, তাহলে 2 মোল না? তাহলে তাহলে লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড এর 2 মোল, 2 মোল সমান হচ্ছে 2 গুণ কত? 44 গ্রাম সমান হচ্ছে কি বলতো 88 কি বলতো গ্রাম না? তাহলে এটা হচ্ছে কয় মোল বলতো? 2 মোল। কয় মোল বলতো? 2 মোল। বুঝছি বলছি। এখন তুমি বলছো স্যার 44 কোথা থেকে পাইছেন? ঠিক আছে, এটা হচ্ছে যৌগের আণবিক ভর। এখন হচ্ছে কি আণবিক ভর কিভাবে বের করি সেটা না? আণবিক ভর বের করা যে কোন একটা যৌগের মধ্যে, মনে করো যে কার্বন ডাইঅক্সাইড যতগুলি পরমাণু আছে, তাদের ওই পরমাণু সমূহের মোট ভরের সমষ্টি হচ্ছে যৌগের কি বলতো আণবিক ভর। যেমন কার্বনের পারমাণবিক ভর কত? 12 আছে কয়টা? একটা। যোগ অক্সিজেনের কত? 16 আছে কয়টা? 2টা। দেখে তাহলে যোগের মধ্যে কি করছি, পরমাণু সমূহের অর্থাৎ মৌল সমূহের মোট পারমাণবিক ভর হচ্ছে গিয়ে এই যৌগের আণবিক ভর না? তাহলে লিখতে পারি যেটা কত 12 যোগ কত 32 সমান হচ্ছে কি বলতো 44 না? তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কি বলতো এই যে ভর। ঠিক আছে, এটা কি ভর? এটা হচ্ছে আণবিক ভর। যেমন একইভাবে বলতে পারি H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যদি বের করি, হাইড্রোজেন হচ্ছে 1, কয়টা আছে? 2টা। যোগ সালফারের আছে কত? 32 আছে কয়টা? একটা। যোগ অক্সিজেন হচ্ছে গিয়ে 16 আছে কয়টা? 4টা। তাহলে সমান লিখতে পারি 2 যোগ 32 যোগ 64। তাহলে সমান পাচ্ছি বলতো
98 না, তাহলে 98 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখন সালফিউরিক অ্যাসিডের সামনে কত, 1 না, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কি বলতো 98 গ্রাম। এটাকে আমি 1 মোল কেন বলছি সেটা না, কারণ দেখবা যে এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে তোমার কতটা অণু আছে, NAT কি আছে বলতো, অণু কি বলতো আছে। বুঝছো বলছি, এতটি কি আছে NAT, অর্থাৎ N হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা, তোমার কি আছে বলতো অণু কি বলতো আছে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 টি কি আছে অণু কি বলতো আছে। বুঝছো, ক্লিয়ার? তুমি এই অধ্যায়টা কভার করার জন্য তুমি কয়েকটা যোগের সরাসরি তুমি আণবিক ভর কি করতে হবে জানতে হবে। সরাসরি আণবিক ভর ডাইরেক্ট কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তুমি বলতে স্যার বের করতে তো পারি, তাহলে মুখস্থ করা কি দরকার? ওই যে মুখস্থ বললে তুমি যেটা বের করতে তোমার 30 সেকেন্ড সময় লাগবে, মুখস্থ বলে সে 2 সেকেন্ডে তুমি বসা দিতে পারতেছো। ঠিক আছে, তার কারণে মুখস্থটা ওই জন্য লাগবে। সবকিছু বুঝে বুঝে তো হয় না, কিছু কিছু জিনিস বুঝে বুঝে তোমার টাইম কিল হলে তুমি কেমন হবে বলো। কথা হচ্ছে কি তুমি কয়েকটা জিনিস মাথা রাখতে হবে। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলি আনার পর তুমি কি করবা, প্রত্যেকত তোমার মুখস্থ হয়ে যাবে, ইজিলি এমনি মুখস্থ হয়ে যাবে। আমি কি শিখাবো, তুমি নিজে শিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন তোমাকে যদি প্রশ্ন এভাবে করে, সেটা হচ্ছে গিয়ে যে এখানে মধ্যে 1 গ্রাম, কয় গ্রাম বলছে, 1 গ্রাম, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতটি পরমাণু আছে, পরমাণু কি বলতো আছে। কেমন কোশ্চেন, ঠিক আছে, হলো কি, হ্যাঁ কে দেখো, তাহলে কি বলছিলাম যে এখন প্রশ্ন বলছে যেটা যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতটি আছে পরমাণু আছে, মানে এখানে মধ্যে কয়টা পরমাণু আছে সেটা বের করতে বলছে। তা দেখো তো, এই যে এখানের মধ্যে আমি নর্মালি দেখতে পাচ্ছি এই সালফিউরিক অ্যাসিড মধ্যে পরমাণু আছে কয়টা, 2 যোগ 1 যোগ 4 সমান কয়টা আছে, 60টি না, কয়টি বলতো 60টি। এখন তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে কি না 1 গ্রামের মধ্যে কয়টা পরমাণু আছে সেটা বের করতে বলছে। বুঝছো, তা আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 90 কত 8 না, তাহলে বলতো 98 এর মধ্যে আছে কয়টা, আমি লিখতে পারি যে 1 গ্রামের মধ্যে বের করতে বলছিলাম, লিখতে পারি 98 গ্রাম এ, ঠিক আছে, অণু আছে কয়টা, কি বলতো অণু আছে, অণু আছে কতটি, 6.023 ইন্টু 10⁻, কি বলতো 23, এতটি না, এতটি অণু না, না এটা হচ্ছে অণু। কেন অণু, কারণ হচ্ছে আমি আণবিক ভর দিয়ে বের করতেছি, কারণ হচ্ছে কি আণবিক ভরের সাথে কার সম্পর্ক, অণু সম্পর্ক। তাহলে লিখতে পারি 1 গ্রাম এ অণু আছে সমান 6.023 ইন্টু 10⁻23 ভাগ কত 98, এতটি কি বলতো এতটি। বুঝছো, তাহলে 1 গ্রামে অণু আছে কত, এতটি না, কিন্তু আমাকে বলছি পরমাণু না, তাহলে বলো এই যোগের মধ্যে পরমাণু আছে কয়টা রে, 60টি। তাহলে লিখতে পারি সুতরাং 1 গ্রাম এ পরমাণু আছে সমান, কি করব এটা যে মানটা পাবো ভাগ করে ওটার সাথে কি করে দিব 7 গুণ করে, তাহলে এতটি কি বলতো এতটি পরমাণু পাই গেছে। বুঝছো বুঝলে, এটা সুন্দর একটা কোশ্চেন যে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি কি আছে, যে পরমাণু কি বলতো আছে। তাহলে 1 গ্রামের মধ্যে আমরা কয়টা পরমাণু, এতটা পরমাণু আছে কিনা বলো, আছে। কত পাইছি বলো, এটা ক্যালকুলেশন করলে কত হয়, কত হচ্ছে, এটা ক্যালকুলেটর দাও আমাকে না হলে। তাই যেটা পাচ্ছি সেটা হচ্ছে
0.023 ইন্টু 23 ভাগ 98 ইন্টু কি বলতো 7 পাচ্ছি 4 পয়েন্ট কত পাচ্ছি তার টোটাল পাচ্ছি যেটা আচ্ছা এখানের মধ্যে আচ্ছা ভাগ 7 এখানে যেটা পাইছি সেটা 6 পয়েন্ট কত 6.145 ইন্টু 10 টু দি পাওয়ার 21 ইন্টু 7 না এতটি পরমাণু তাহলে গুণ করলে কত হয় গুণ 7 তাহলে 4 পয়েন্ট কত 302 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলতো 20 বলতো এতটি দেখছো তাহলে কি পাইছি এখানে এখানে হচ্ছে গিয়ে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে বলতো এতটি কিন্তু প্রশ্ন তোমাকে যদি বলে যে 1 গ্রামের মধ্যে কতটি হাইড্রোজেন আছে লিখতে পারি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু মানে তোমার হাইড্রোজেন হাইড্রোজেন আছে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন কি বলতো হাইড্রোজেন পরমাণু পরমাণু সমান আচ্ছা জানলাটি খোলা বন্ধ না আচ্ছা ঠিক আছে না সবসময় একটু বন্ধ করে রাখবি কেমন সাউন্ড আসে তো জন্য তাহলে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু আছে সমান কত 4.302 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু কত এখানে মধ্যে হাইড্রোজেন পরমাণু ছিল কয়টা দুইটা না তাহলে তুমি কি করো 2 দ্বারা গুণ করো কত দ্বারা গুণ করো 2 দ্বারা তুমি গুণ করো তাহলে ইন্টু কত বলতো 2 তাহলে পাইছি বলতো 8.604 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলতো 20 বলতো 2 পাইছি তোমাকে যদি বলতো না কতটি অক্সিজেন পরমাণু আছে কতটি আছে অক্সিজেন পরমাণু আছে লিখতে পারি সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ অক্সিজেন পরমাণু আছে সমান তাহলে আমি 1 গ্রামের জন্য পাইছি এতটা না তাহলে 4.302 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু অক্সিজেন পরমাণু আছে কয়টা 4টা না তার ইন্টু কি বলতো 4 তাহলে এতটি সমান লিখতে পারি ইন্টু কি বলতো 4 সমান হচ্ছে 1.721 ইন্টু 10 টু দি পাওয়ার কি বলতো 20 বলতো 3 এতটি কি বলতো পরমাণু দেখছো তো এইটা তোমাকে কিন্তু এমসিকিউর মধ্যে দিতে পারে এমসিকিউর মধ্যে বলবে যে 1 গ্রাম কয় গ্রাম 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি অক্সিজেন পরমাণু আছে কতটি কি আছে অক্সিজেন পরমাণু আছে এটা দিন ক্লিয়ার কি ক্লিয়ার না বলো বুঝছি বুঝো নেই তোমাকে কিন্তু প্রশ্নটা ঘুরে দিতে পারে একটু বলতে পারে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটি অক্সিজেন অণু আছে অক্সিজেন কি আছে বলতো অণু আছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে অণু বের করতে হবে না তাহলে 1 গ্রাম অণুর উপর বের করছি কোনটা বলো আচ্ছা তাহলে বলতো এখানের মধ্যে অক্সিজেন অণু আছে কয়টা বলো তো আচ্ছা বল পরমাণু আছে কতটি 4টা না কয়টা আছে 4টা তাহলে অণু আছে কয়টা 2টা না বুঝছো কেন আমরা জানি 2টা পরমাণু মিলে একটা অক্সিজেন অণু হয় তাহলে 4টা পরমাণু বলতে 2টা অক্সিজেন অণু হয় বুঝছো বলছি তাহলে তুমি যখন 1 গ্রামেরটা বের করছো তাহলে এতটা অণু এবার কি অক্সিজেন আছে 2টা তা তুমি কি 2 গুণ করে দিলে তুমি পেয়ে যাবে না বুঝছি বুঝি নেই ক্লিয়ার তাহলে এই জিনিসগুলি তোমাকে কি করতে হবে মাথা রাখতে হবে তাহলে আমি কি বললাম এটা বুঝলাম তাই দেখো এখন হচ্ছে গিয়ে তোমাকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করতে পারে যেহেতু আমাদের রিভিশন ক্লাস আমরা কয়েকটা জিনিস শিখি একটা সূত্র আপনাদেরকে একদম মাথা রাখতে হবে বলছে কি মৌল সংখ্যা যেমন এখানের মধ্যে লিখতে পারি এই যে n সমান এটা হচ্ছে মৌল সংখ্যা n তাহলে মৌল সংখ্যা হচ্ছে কি বলতো আমি এখানে লিখি মৌল সংখ্যা হচ্ছে কি বলতো n তাহলে মৌল সংখ্যা সমান W/m সমান n বাই কি বলতো n এ সমান ভি এটা হচ্ছে লিটারে 22.4 লিটার সমান এস ভি এটা হচ্ছে কি বলতো লিটারে সমান এস ভি
এটা হচ্ছে ml এর দিলে এটা হচ্ছে 1000, কি বলতো 1000, ঠিক আছে, সমান পি/বি কি বলতো আর টি। এই যে এই সূত্রটা দিয়ে তুমি কি করবা, সেটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা, মানে তুমি এটা মানে হচ্ছে মৌল সংখ্যা, এটা মানে হচ্ছে মৌল সংখ্যা, এটা মানে হচ্ছে কি বলতো মৌল সংখ্যা, এটা মানে মৌল সংখ্যা, এটা মানে হচ্ছে মৌল সংখ্যা, এটাও কি বলতো মৌল সংখ্যা, ঠিক আছে। তো এখানের মধ্যে যে আমার এল আর এম এল এর মধ্যে সম্পর্ক কি, এল হচ্ছে লিটার, তাহলে ভি হচ্ছে কি বলতো, ভি হচ্ছে কি বলতো, ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি বলতো আয়তন, ঠিক আছে, ভি হচ্ছে কি আয়তন। এস হচ্ছে কি ঘনমাত্রা, এস হচ্ছে কি বলতো ঘনমাত্রা, এস হচ্ছে ঘনমাত্রা। এরপর হচ্ছে গিয়ে তোমার যদি বলি যে এখানের মধ্যে ডব্লিউ কি বলতো, ডব্লিউ হচ্ছে গিয়ে প্রদত্ত, প্রদত্ত বা জানতে চাওয়া ভর, কি বলতো ভর। তোমাকে বলতে পারে যে এত মোলের মধ্যে কত গ্রাম আছে, বা এত গ্রামের মধ্যে কতটি অণু পরমাণু আয়তন যা ইচ্ছে তাই বলতে বলতে পারে প্রশ্নকর্তা, যে কোনো কিছু তাহলে ডব্লিউ, ঠিক আছে। তো এখানের মধ্যে এই যে এন, এন মানে হচ্ছে গিয়ে, এই এন মানে হচ্ছে গিয়ে প্রদত্ত বা জানতে চাওয়া, ঠিক আছে, প্রদত্ত কি বলতো জানতে চাওয়া, এখানে হচ্ছে অণু, কি বলতো অণু। তার মানে এখানের মধ্যে এই এনটা কি বুঝাচ্ছে তোমার, এই এনটা বুঝছে অণু, কি বলতো অণু বুঝাচ্ছে। আমি পরমাণু লিখতে পারতাম, আমি লিখতে পারতাম আয়ন লিখতে পারতাম, কিন্তু লিখি নাই, কেন লিখি নাই সেটা পরে বলবো, ঠিক আছে, এটা কেন লিখি নাই ওটা পরে বলবো। তাহলে এখানে মনে রাখো সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অণু। এটা তো আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা, এই সূত্রটা 22.4 না, এই সূত্রটা তুমি তখনই অ্যাপ্লাই করবে যখন তোমাকে বলবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এসটিপি বলবে, প্রমাণ তাপমাত্রা ও চাপ বলবে, তখন তুমি এই সূত্রটা তুমি কি করতে ব্যবহার করতে পারবে। বুঝতে পারছি ভাই নেই, ক্লিয়ার কি ক্লিয়ার না। তার মানে আমরা এখন থেকে মাথায় ধরে নিব এক মোল মানে হচ্ছে গিয়ে ডব্লিউ বাই এম, তাহলে তুমি বলতে এম কি, এম হচ্ছে গিয়ে দেখো আমি যদি এখানে এক্সপ্লেন করে দিই, এই যে এম হচ্ছে গিয়ে আণবিক ভর, কি বলতো আণবিক ভর। এন এ কি, এন হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10 কি বলতো 20 বলতো 3। এরপর হচ্ছে ভিএল, এটা হচ্ছে কি লিটার, লিটার এককে, এককে আয়তন, লিটার এককে কি বলতো আয়তন। তোমাকে যদি ভি এম এল যদি দেয়, এটা হচ্ছে মিলিলিটার, মিলি লিটার এককে কি বলতো আয়তন। তোমাকে যদি বলে এস, এস কি বলতো ঘনমাত্রা, কি বলতো ঘনমাত্রা, ঠিক আছে। এরপরে তোমাকে যদি বলে পি, পি মানে হচ্ছে গিয়ে চাপ, কি বলতো চাপ। এরপর যদি বলে আর, মোলার গ্যাস ধ্রুবক, কি বলতো মোলার গ্যাস ধ্রুবক। এরপর হচ্ছে কি টি, টি মানে হচ্ছে তাপমাত্রা, কি বলতো তাপমাত্রা। ক্লিয়ার ক্লিয়ার না। তো আমি এতগুলো সূত্র কোথা থেকে পাইলাম, এতগুলো সূত্র হচ্ছে যেমন আমরা লিখতে পারি 1000 W সমান এস এম ভি, কিন্তু ভিটা থাকতে হবে মিলিলিটার, কি বলতো মিলিলিটার। এখান থেকে আমি মৌল সংখ্যা যদি বের করি, যেমন তুমি দেখো এখান থেকে মৌল সংখ্যা হবে, আমরা জানি মৌল সংখ্যা হচ্ছে গিয়ে এন, আর এন হচ্ছে ডব্লিউ বাই এম না। তাহলে এখানের মধ্যে আমি ডাব্লিউ এর নিচে যদি কি আনি, ডাব্লিউ এর নিচে যদি আমি এম আনতে পারি, তাহলে এখানে হচ্ছে কি বলতো এস এম ভি, এম এল এককে, আর এখানে হচ্ছে কি বলতো 1000 না। দেখছো এই ডব্লিউ বাই এম, এটা দ্বারা কি বুঝাচ্ছে মৌল সংখ্যা বুঝাচ্ছে না, ডব্লিউ বাই এম, তাহলে এটাও কি বলতো মৌল সংখ্যা না, কি সংখ্যা মৌল সংখ্যা। তাহলে আমার কত মৌল আছে এটা মৌল সংখ্যা। এই যে এই সূত্র এখানে লিখছে কি লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে একটা কি মিসিং গেছে না 1000, তাহলে এস এম ভি কি বলতো এম এল এক, ঠিক আছে। না সরি, এটা ঠিক ছিল, ঠিক আছে ঠিক আছে এস ভি, আচ্ছা এখানে ভুল হয়েছে, এস ভি
ml, এখানে ভুল হয়েছে। তাহলে দেখো, তাহলে এমটা যদি এখানে চলে আসছে তাহলে এখানে হবে কি বলতো এসবি না, কি বলতো এসভি, এসভি ml একক এর মধ্যে আছে, বুঝছো? ঠিক আছে, এবার দেখো তো আমি যদি কি করি, মাথা রাখবা এই আয়তনকে, অর্থাৎ ml এককে যদি তুমি যদি 1000 ভাগ করো, কত দ্বারা 1000 ভাগ করো, তো তুমি পাই যাবে কি বলতো ভি, কি বলতো লিটারে পাই যাবা, কিসে পাই যাবা ভি লিটার পাই যাবে। তাহলে আমি যদি 1000 দ্বারা ভাগ করে কি পাচ্ছি এস ভি, এটা কি চলে গেছে বলতো লিটারে চলে গেছে, যেটা বলো গেছে। দেখছো, তাহলে আমরা এই সূত্রটা পাইছি কিনা বলো, এই যে এটা, এটাও আছে আবার এটাও আছে কিনা বলো, আছে। তাহলে এটা কখন ব্যবহার করবা আর এটা কখন ব্যবহার করা, বুঝছো কি বুঝে বলো, বুঝছো? এরপর হচ্ছে কি তোমার কি, যে এই সূত্রটা কেমন আসছে, এটা হচ্ছে গিয়ে কি বলতো আদর্শ গ্যাস সূত্র, কি বলতো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের সূত্র, এটা ইন্টারমিডিয়েট পাবা। আদর্শ গ্যাসের সূত্র, আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে গিয়ে পিবি ইকুয়াল এন আর কি বলতো টি, পি হচ্ছে প্রেসার, বি হচ্ছে আয়তন, এন হচ্ছে গিয়ে কি বলতো মৌল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি মানে হচ্ছে বলতো তাপমাত্রা। তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি বলতো এন না, তাহলে এন সমান হচ্ছে কি বলতো যে পি ভি বাই কি বলতো আর কি বলতো টি, বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এই সূত্রটা, এই সূত্রটা কিন্তু তুমি অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে মাথায় রাখা লাগবে। তোমাকে প্রশ্নে কি বলছে, সে প্রশ্নের জিনিসটা তুমি যদি ধরতে পারো, দেখবে যে তোমার ক্লিয়ার। এই যে এই সূত্র দিয়ে আমি কি এই সূত্রটাও দেখবা যে আমরা অনেক কাজে লাগাবো, কারণ আমার এই সূত্রটা কি লাগবে, ডব্লিউ তোমাকে বের করতে বলবে, কি বের করতে বলে ডব্লিউ, অর্থাৎ তোমাকে বলছে এখান থেকে যেটা বলছে যে ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে কি কি বলতো যে সেখানে হচ্ছে এস এম ভি কিসে আছে এম এল এ আছে, তার কি বলতো বা কি বলতো থাউজেন্ড না কি বলতো থাউজেন্ড। তাহলে দেখছো এই যে ডব্লিউটা বের করছি করে নেই করছি, কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখা লাগবে, যেটা সেটা হচ্ছে গিয়ে আমাকে এটা কি এম এল এ দেওয়া আছে না লিটার দেওয়া আছে। যদি লিটার দেওয়া থাকে ডব্লিউ হচ্ছে গিয়ে এস এম ভি, এই যে এখানের মধ্যে এস এম কি বলতো ভি, এটা কিসে লিটারে। আর যদি উদ্দীপকের মধ্যে তোমার কি দেওয়া থাকে, সেটা হচ্ছে গিয়ে তোমার যদি এম এল দেওয়া থাকে, কি দেওয়া থাকে এম এল দেওয়া থাকে, তুমি অবশ্যই তুমি সূত্রটা ডব্লিউ সমান হচ্ছে বলতে এস এম বি বা কি বলতো থাউজেন্ড। আমরা অনেক সময় বুঝি না, সূত্র মুখস্থ আছে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, কেন? কারণ আমি তো বুঝতে পারতেছি না, বুঝছো? এই যে যখন তোমাকে দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে, তখন দেওয়া থাকবে কি এম এল এককে, তখন তুমি সূত্র এটা, যখন আয়তনটা কিসে দেওয়া থাকবে লিটার এককে দেওয়া থাকবে, তাহলে সূত্র হচ্ছে এটা কিসের ভর নির্ণয় করার জন্য, অর্থাৎ ওইখানে কত গ্রাম আছে। বুঝতে পারছি মানে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো বুঝলাম। এখান থেকে কি করতে পারে, আমি এটাকে অনু কেন বলছি সেটা একটা দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে? তোমাকে ওই জিনিসটাকে আমি একটু কি করতেছি জাস্ট এক্সপ্লেন করতেছি। দেখো আমাকে বলছে আরেকটা কোশ্চেনটা আমি সলভ করি, বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতটি পরমাণু আছে, পরমাণু আছে। দেখো তো কি কি দেওয়া আছে, এই যে কোন একটা যৌগ দেওয়া থাকা মানে এর আণবিক ভর দেওয়া আছে, তাই লিখতে আণবিক ভর, কি বলতো আণবিক ভর এম সমান হচ্ছে কি বলতো 98 না, কত 98। তারপরে বলছে এর বলছে এত মধ্যে কতটি কি আছে পরমাণু আছে, তাহলে আমার কি বের করতে বলছে পরমাণু না, কিন্তু আমার তো এখানে পরমাণু কোনো সূত্র নাই, আমি প্রথমে কি বলতো অণু বের করতে হবে, কি বের করতে হবে অণু বের করতে হবে। এই অণুটা যে বের করো কি দিয়ে বের করবো সেটা না, আমি এটা ইউজ করবো এটা ইউজ করবো না, ভাই আমার কি ভর দেওয়া আছে কিনা বলো, আছে। তাহলে এখানের মধ্যে কি বলতো এই যে ভর না, তাহলে দেখো তো ভর প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর হচ্ছে কত বলতো, প্রদত্ত ভর হচ্ছে গিয়ে ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম, কত গ্রাম 1 গ্রাম, বলছে না 1 গ্রামের মধ্যে কতটি পরমাণু আছে। তাহলে আমি এখন বুঝে গেলাম আমার সূত্র কোনটা হবে, সূত্র হবে যে ডাব্লিউ বাই কি বলতো এম সমান হচ্ছে গিয়ে এন বাই কি বলতো এন এ, আর এন এ তো আমি বুঝতেছি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু কি বলতো 20 বলতো 3 জানি। তাহলে এখান থেকে আমি যদি এন কে যদি আলাদা করি, তাহলে এন সমান হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই এম ইন্টু কি বলতো এন এ না,
আচ্ছা বলতো, এই যে এখন যেটা পাইছি এটা কি বলতো, এতটি কি বলতো, এতটি অণু, এতটি কি বলতো অণু, কিন্তু আমাকে প্রশ্ন মধ্যে কি বলছে, পরমাণু বের করতে বলছে। তাহলে আমি কি করতে হবে, এই 1 গ্রামের অণু বের করছি করে নেই, করছি, এবার কি করবো, সুতরাং পরমাণু কি বলতো, পরমাণু সমান হচ্ছে গিয়ে যেটা পাবো, তাহলে লিখতে পারি W/M ইন্টু কি বলতো এন এ, পাইছি বেনে, তার সাথে কি বলতো যোগে, যোগে পরমাণু সংখ্যা, কি সংখ্যা বলতো, পরমাণু সংখ্যা, পরমাণু কি বলতো সংখ্যা দিয়ে গুণ করলে তুমি কি পাবা, যে উত্তরটা পাবা সেটা হচ্ছে কি বলতো এতটি কি বলতো পরমাণু, এতটি কি বলতো পরমাণু। বুঝছো? যেমন সালফিউরিক অ্যাসিড বলছে না, কি বলছে, সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড কিন্তু পরমাণু সংখ্যা আছে কয়টা, এখানে 7টা না, কয়টা বলতো, তাহলে তুমি এই মানটার সাথে তুমি যে মানটা পাইছো, এই যে n সমান, তাহলে পরমাণু সংখ্যা, তাহলে শুধু লিখতে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা সমান যে মানটা তুমি পাবা, সে মানের সাথে তুমি কি করো 7 গুণ করে দিলে তুমি কি পেয়ে যাবে বলতো, 1 গ্রামে সালফিউরিক অ্যাসিডের কি বলতো পরমাণু সংখ্যা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, 1 গ্রামের মধ্যে তুমি পরমাণু সংখ্যা পেয়ে যাবে, কিন্তু সালফিউরিক অ্যাসিড বলতো 7টা না, কয়টা বলতো 7টা। আমি তো এখানে 1 গ্রামেরটা বের করছি, 1 গ্রামেরটা কি করছি, অণু বের করছি, কি বের করছি, কিন্তু আমাকে বলছে কি বলতো পরমাণু বের করতে। তাহলে অণু বেশি না পরমাণু বেশি, অবশ্যই, তাহলে অণু বড়, পরমাণু ছোট, তাহলে বড় থেকে ছোট গেলে গুণ করতে হবে। বুঝছো বলছি? তাহলে আমি এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার। তোমাকে কিন্তু উদ্দীপক অনেক ভাবে দিতে পারে, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের পরমাণু এতটি হলে অণু কতটি আছে। দেখছো কোশ্চেন কি দিছে, তো তুমি কি করবা, 7 দিয়ে ভাগ করে দিবা, তা তুমি অণুতে চলে যাবে। অনেক ধরনের তোমার কোশ্চেন দিতে পারে, কিন্তু কত হচ্ছে তুমি বুঝতে হবে আমাকে কি বের করতে বলছে। এই জন্য আমরা স্টুডেন্টকে বলি তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা সময় চলে আসবে যখন পরীক্ষার আর 1 মাস থাকবে, তখন তোমার কিন্তু তুমি গুছিয়ে পড়তে হবে। তখন তুমি যদি কি করো, ফ্রাস্ট্রেশনে চলে যাও, আমি তো কোনো কিছু শেষ করে নেই, হবে না। তখন তুমি এখন থেকে তুমি নোট করে ফেলতে হবে, নোট করার ফলে পরীক্ষার 1 মাস আগে তুমি কি করতে হবে, শুধু রিভিশন দিতে হবে। সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, সেটা তোমার ফাইনাল হতে পারে, তোমার অর্ধবার্ষিক পরীক্ষা হতে পারে, যে কোনো কিছু পরীক্ষার 1 মাস আগে তুমি নিজেকে রেডি করে ফেলতে হবে। রেডি করার পরে এরপর তুমি শুধু নোটটা করতে হবে। এখন যে নোট করতে পারে না বা সে ভালো কিছু করতে পারে বলে আমার মনে হয় না। যারা ভালো কিছু করতে পারে দেখবেন তাদের কি আছে, নোট আছে। এই যে আমি যে লিখছি, তুমি এটা লিখি বলে এটা একটা নোট। তার হচ্ছে প্রত্যেকটা সূত্রের জন্য তুমি কি করো, একটা একটা এক্সাম্পল কি করো, অ্যাড করে দাও, নোটটা তোমার ভারী হয়ে গেছে। পরীক্ষার সময় শুধু তুমি নোটটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে বুঝছি, বুঝে নেই অনুপরমাণু বুঝছি। তা তোমাকে অনেক ধরনের কি করতে পারে, অনেক কিছু করতে পারে, বলতে পারে, তা তুমি কি করতে হবে, ওইভাবে বের করতে হবে। এবার দেখো, তোমাকে এখন হচ্ছে গিয়ে একটা সৃজনশীল মতো তোমাকে একটু উদ্যোগ দিল, এই যে বলছে আরেকটা, যে এই সূত্রটা, এই যে 1000 W সমান S/M কি V। ঠিক আছে, এটা হচ্ছে কিসে, এটা হচ্ছে লিটার এককে, কিসে, কি এককে, ml এককে, কি এককে, ml এককে। আরেকটা সূত্র হচ্ছে গিয়ে যে W সমান S/M/V, কি এককে, লিটার এককে। তাহলে এখান থেকে আমার W বের করতে বললে S/M/V লিটার বাই কি বলতো 1000 না, আর এখানে যদি আমাকে কি করতে পারে, W বের করতে বললে তাহলে কি বলতো S/M/V না, এটা তো কি বলতো S/M কি বলতো V, আর লাগবে না। এবার দেখো উদ্দীপক তোমার কিভাবে দিবে, এই যে আরেকটা দিক বলছে যে সেটা হচ্ছে গিয়ে যে স্যার কিভাবে বুঝবো যে আমার কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমাকে একটা পাত্রের মধ্যে বলছে সালফিউরিক অ্যাসিড, কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, বলছে এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার। এই মোলার কি জিনিস, ঘনমাত্রা কি জিনিস, সেটা পড়বো কিছুক্ষণ পরে। 0.1 মোলার। তারপর তোমাকে বলছে যেটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে 500 ml, কত ml, 500 ml দেওয়া আছে। কত ml দেওয়া আছে, 500 ml দেওয়া আছে। এখন তোমাকে বলছে এই যে এইরকম যদি চিত্র দেখো, তুমি এখান থেকে নিজ উদ্যোগে ডব্লিউটা বের করে ফেলতে হবে। তোমাকে কিন্তু অনেক কিছু এই সূত্র দিয়ে, এই উদ্দীপক থেকে অনেক কিছু বের করতে বলতে পারে, এসটিপি বলতে পারে, প্রমাণ তাপমাত্রা বলতে পারে, যে কোনো কিছু অনেক কিছু তোমাকে বলতে পারে, যা যা দরকার এখানে আছে। শুধু সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ml না,
যেখানে আয়তন, তাহলে আয়তন কোথায় আছে বলো? এই এম, এখানে এম এল না, এটাই। কিন্তু তুমি এটা কেন ইউজ করতে পারবে না? এটা তুমি বলতেছো লিটার, হ্যাঁ এটা এম এল কনভার্ট করে দিতে পারে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি তুমি তখনই অ্যাপ্লাই করো যখন তোমাকে বলে দিবে এসটিপি। কি বলে দিবে? যখন তোমাকে বলবে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তখন শুধুমাত্র এই জিনিসটাকে কল করতে পারবা। এটার সাথে অন্য কিছু থাকতে পারে, সমস্যা নেই। এটা তুমি তখনই কল করবে কি, যখন তোমাকে বলে দিবে কি বলতো এসটিপি তে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে। আদারওয়াইজ তুমি এটা কখনো কল করতে পারবা না, কল করলে মাত্র ভুল। বুঝছো? আচ্ছা গেল। আর একটা উদাহরণ দিছে, আমরা তো ডব্লিউ বের করব। আরেকটা উদাহরণ, আরেকটা দিছে পাত্র, সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড দিছে। সালফিউরিক অ্যাসিড দিছে, ঘনমাত্রা দিছে 0.1 মোলার দিছে। এরপর হচ্ছে গিয়ে আয়তন দিছে যেটা, সেটা হচ্ছে 0.5 লিটার দেওয়া আছে। কত লিটার? এখানে হচ্ছে ডব্লিউ। এমন কথা হচ্ছে কি ডব্লিউ সূত্র আমি কোনটা অ্যাপ্লাই করবো সেটা না। তুমি এখানের মধ্যে বুঝে গেছো এখানে দেওয়া আছে এমএল না, তাহলে আমি লিখতে পারি 1000 ডব্লিউ সমান এস এম ভি, পাশে লিখে থাকবে কি বলতো এমএল। আর এটা তুমি ইউজ করবা কোনটা, যেহেতু আমার লিটারে, কিসে লিটারে, তাই লিখতে পারি কি বলতো যে আমার ডব্লিউ সমান কি বলতো এস এম কি বলতো ভি না, এটা হচ্ছে গিয়ে কি বলতো লিটার, কি বলতো লিটার। বুঝছো? অথবা তুমি কি করতে হবে, এই লিটারকে তুমি কিসে কনভার্ট করো, মিল লিটার কনভার্ট করলে তুমি এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? অথবা তুমি এমএল কে যদি লিটারে কনভার্ট করবে না, তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তোমাকে বলতে পারে এখানের মতো কয় মোল আছে, কয় মোল, এন না, এন না। তা তোমার কি কি দেওয়া আছে? দেওয়া আছে ঘনমাত্রা, দেওয়া আছে আয়তন, দেওয়া আছে ঘনমাত্রা, দেওয়া আছে আয়তন না, কিসে দেওয়া আছে এমএল এ। দেখছো এটা সমান এটা লিখতে পারবে কি পারো না বলো? তোমাকে বলছে এখানের মধ্যে, এটা বলছে, বলছে এখানের মধ্যে তোমার কি, যে এখানের মধ্যে তোমার কয় মোল আছে, মানে কোথায় মৌল সংখ্যা বেশি। তাই এখানে কয় মোল আছে, তাহলে এখানে কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি বলতো আয়তন দেওয়া আছে। আয়তন কিসে দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। তাহলে লিটার হচ্ছে কি বলতো এই যে এটা না, এসভি না। তাহলে মৌল সংখ্যা কি বলতো, আমি এসভি লিখতে পারি না বলো? পারি। বুঝছো কি বলো নেই? তো কথা হচ্ছে কি এটা তুমি যতটা কঠিন না ততটা কঠিন না, একদম সহজ যদি তুমি প্র্যাকটিস করো, বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই কি করতে হবে, সহজ। এই যে সেটা হচ্ছে কি আমার দেখবে ওয়ান শর্টে এমসিকিউ সলভিং ক্লাস যেটা, সেটা যদি তুমি যদি ঠিকভাবে করো, দেখবা যে তোমার কি একদম এই ক্লাসটা করে যাওয়ার পরে যখন তুমি ওই ক্লাসটা করবা দেখবা যে একদম সহজ। কিন্তু কথা হচ্ছে কি আমরা তো করি না, আমরা তো একটা ক্লাস করতে বোরিং ফিল করি, আমরা তো করি না। বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে বুঝছি বুঝে উদ্দীপক, বুঝছি বুঝে নেই। এই উদ্দীপক থেকে তোমাকে দেখো এই উদ্দীপক কি কি দেওয়া আছে। এই উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এম দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে কত 98, কই দেওয়া আছে 98। ভাই যোগ দেখলে তার থেকে তুমি আণবিক ভর বের করা শিখে মানে কি রাখো, শিখে রাখো। তারপর তোমার দেওয়া আছে ঘনমাত্রা, কি দেওয়া আছে ঘনমাত্রা এস সমান 0.1 মোলার দেওয়া আছে। স্যার কেমন বুঝছেন এটা যে ঘনমাত্রা? মাথা রাখবি কোনো মানের সাথে যদি এম থাকে তাহলে মাত্রা এটা ঘনমাত্রা, কি বলতো আমরা কিছুক্ষণ পর শিখবো। এরপর হচ্ছে গিয়ে এই যে এটা দ্বারা বুঝাচ্ছে আয়তন দেওয়া আছে, কি দেওয়া আছে আয়তন 0. কি বলতো 5 কি বলতো লিটার দেওয়া আছে না। কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা না, কয়টা? তিনটা। কিন্তু দেখতে এখানে টোটাল চলক আছে কয়টা? এখানে আছে এন, এখানে আছে কি বলতো ডব্লিউ, এখানে আছে এম, এখানে আছে এন, এখানে আছে কি বলতো ভি, আর আছে এখানে আছে কি বলতো এস। এটা বাদ দিলাম, এগুলি না। তার মধ্যে দেওয়া আছে কয়টা? দেওয়া আছে একটা, দুটো, তিনটা না। ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে এম দেওয়া আছে না, কি দেওয়া আছে। তোমাকে এগুলি বের করতে বলতে পারে কি পারে না বলো? অবশ্য বের করতে বলতে পারে। ইভেন কি এসটিপি অ্যাড করে বলবে এসটিপি তে কি বলতো এসটিপি তে ভি কত, ভি কত। এই ভিটা কিন্তু আবার দুইটা রূপ আছে, একটা হচ্ছে কি বলতো এমএল, একটা হচ্ছে বলতো লিটার না। একটা এমএল একটা কি লিটার, দেখছো? তো কথা হচ্ছে কি তুমি ওইভাবে কি করতে হবে, তুমি ওইভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে সূত্রগুলির মতো তুমি এভাবে যখন প্রত্যেকটা অঙ্ক করবে দেখবে তোমার কাছে একদম ইজি হয়ে গেছে, নাহলে কঠিন থাকবে। ঠিক আছে? বুঝতে বুঝতে চাচ্ছি? তাহলে এই জিনিসটা এরকম উদ্যোগ দিবে, এর উদ্যোগ থেকে কি করতে হবে তাহলে করতে হবে। ওকে, আচ্ছা দেখো এর পরবর্তী আমরা একটা কোশ্চেনে যাই। সেটা হচ্ছে কি যে আমরা মৌলসমূহের মধ্যে একটা যোগ দেওয়া আছে,
এটা মুছে বেরি, কেমন? এটা প্র্যাকটিস করবা তোমরা। এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা মাত্র মৌল শেষ করছি, তারপর হচ্ছে গিয়ে কি বলতো মৌল যোগে মৌল সময়ের কি বলতো শতকরা পরিমাণ। দ্যাট মিনস তোমাকে একটা যৌগ দেওয়া আছে SO4, একটা যৌগ দেয়, সংকেত সুন্দর করে লিখি H2SO কি বলতো 4, বলছে এই যৌগে এত এ হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন এর শতকরা শতকরা কি বলতো করা পরিমাণ, এই শতকরা পরিমাণ কত? এই শতকরা পরিমাণকে মাথার বা শতকরা পরিমাণকে শতকরা সংযুক্তিয় বলা হয়। কি বলা হয়? শতকরা সংযুক্তিয় বলা হয়। বুঝতে পারছি? তোমার শতকরা পরিমাণ না বলে শতকরা সংযুক্তি নির্ণয় করে এটা বলতে পারে। তাহলে যৌগের মধ্যে তোমাকে বলছে যৌগের মধ্যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, সেটা কি করতে বলছে? বের করতে বলছে। তার মানে কি হাইড্রোজেন এর শতকরা কি বলতো শতকরা পরিমাণ, সালফার এর শতকরা পরিমাণ, অক্সিজেন এর শতকরা পরিমাণ বের করতে কি বলতো বলছে। কিভাবে বের করছে না, এটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে। কেরম করে? সেটা হচ্ছে গিয়ে যোগে, এখানে লিখি যোগে মোলের শতকরা পরিমাণ সমান, এখানের মধ্যে আমি কিও করব যোগের আণবিক ভর, কি বলতো যোগের আণবিক ভর, যোগে যোগে মোলের মোট পারমাণবিক কি বলতো ভর। এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে তুমি কি করতে হবে, এই জিনিসগুলি বের করতে হবে। যেমন বলছে সালফিক অ্যাসিড না, তাহলে বলতো সালফিক অ্যাসিডের আণবিক ভর কত? যেমন হাইড্রোজেন হচ্ছে কত, এক না, কয়টা আছে? দুইটা, প্লাস সালফার হচ্ছে কত 32, কয়টা আছে? একটা, প্লাস অক্সিজেন হচ্ছে 16, কয়টা আছে? চারটা না? তাহলে এখানে পাচ্ছি যেটা সেটা হচ্ছে কি বলতো 2 যোগ 32 যোগ কি বলতো 64 না? তাহলে মোট হচ্ছে কত বলতো 90 কি বলতো 8 না? ঠিক আছে? ওকে, এবার দেখো তার হচ্ছে কত বলতো 90 কত 98। এখন তুমি বলো তো, আমি একটা লিখছি জিনিসটা যোগে মোলের মোট পারমাণবিক ভর, তাহলে বলতে এই যৌগটার মধ্যে হাইড্রোজেনের মোট পারমাণবিক ভর কত বলো? 2 না? সালফারের মোট পারমাণবিক ভর কত? 32, আর অক্সিজেনের মোট পারমাণবিক ভর কত? 64 না? আর যোগের আণবিক ভর কত? 98 না? তাহলে সবকিছু পাইছি মানে পাইছি। এখানে একটা লিখতে হবে জিনিস, সেটা হচ্ছে কত পার্সেন্ট? 100%। এর করি নিচ হচ্ছে 98, কার? হাইড্রোজেনের মোট পরিমাণ কত আছে? 2 না? ইন্টু কত পার্সেন্ট? 100 কি বলতো পার্সেন্ট সমান 2 পয়েন্ট কত দেখো, ঠিক আছে 2 পয়েন্ট সামথিং আসবে। তাহলে লিখতে পারি যেটা সেটা হচ্ছে কত, যে 2 গুণ 100 ভাগ 98, 2.041%। একইভাবে সালফার মোট পরিমাণ হচ্ছে 32, আণবিক ভর 98 ইন্টু 100%, 100% সমান 3200 ইন ভাগ 98 সমান হচ্ছে কি 32.653%। এখানের মধ্যে অক্সিজেন যদি করি 98, অক্সিজেন মোট পরিমাণ হচ্ছে কত 64 ইন্টু কত পার্সেন্ট 100% সমান 6400 ভাগ 98, 65.306%।
বুঝছো? তুমি এই তিনটা কি করো, যোগ করো, দেখবা যে কত পার্সেন্ট আসতেছে, 100% কি বলতো আসতেছে। বুঝছো বুঝলি? ঠিক আছে, কত পার্সেন্ট আসতেছে, 100% কি বলতো আসতেছে। মানে থাকবে কি থাকবে না? ঠিক আছে, তাহলে একটা কোন একটা যৌগ থেকে আমি কি বলতো শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো কি পারবো না? অবশ্যই শতকরা পরিমাণ কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি কি ভাই নাই বলো? বুঝছি কি বুঝলি? ঠিক আছে, তাহলে এটা আমরা কি বললাম, আমরা এটা বের করে শিখছি। লিখছো? ওকে, তাহলে দেখেন এটা মুছে হইলি। তাহলে আমরা কি কাভার করলাম, সেটা হচ্ছে গিয়ে এটা কাভার করলাম, এটা কাভার করলাম। এবার বের করতে হবে কি সংকেত, স্থূল সংকেত কি করতে হবে, বের করতে হবে। কি সংকেত, স্থূল সংকেত বের করতে হবে। তো স্থূল সংকেত কেউ বের করে, তোমাকে কি করবে, যোগের মধ্যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, শতকরা পরিমাণ দেওয়া থাকবে। তাহলে কি হচ্ছে, যে মনে করো যে কোন যোগে মৌল সমূহের শতকরা পরিমাণ যথাক্রমে 2.041% ও 65.306% হলে যোগের স্থূল সংকেত কত? এরকম একটা তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে, এখন এরকম যখন তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি দেখবা স্থূল সংকেতের জন্য কি আছে, আমার যে মৌলগুলি আছে তাদের শতকরা সংযুক্তির যোগফল 100 হতে হবে। কি হতে হবে, 100। তাহলে দেখো তো, যদি 100 হয় কিনা দেখি, লিখতে পারি এখানে এখানে আচ্ছা, তো আরেকটা জিনিস, যোগের মৌল সময় শতকরা সম্পর্কে কি বলতো, যোগে বলতে কোন যোগে এও বলবে হাইড্রোজেন ও সালফার এর শতকরা পরিমাণ যথাক্রমে এত এবং এত। তাহলে লিখতে পারি এখানে হাইড্রোজেন ও সালফার এর শতকরা সমষ্টি হচ্ছে গিয়ে কত, 2.041 প্লাস 65.306 কি বলতো পার্সেন্ট সমান কত, সমান হচ্ছে গিয়ে তোমার 65.306 যোগ 2.041 কত পাইছি, সেটা 67 পয়েন্ট কত, 67.34 কি বলতো 7%। দেখো তো 100% কি হয়েছে, 100% হয় না, হিউজ গ্যাপ না? তাহলে যেহেতু যোগে মৌল সময় শতকরা পরিমাণ সমষ্টি 100% হয় না, মানে হিউজ গ্যাপ, তাহলে মাথা রাখবা অপর একটা কি আছে, মৌল আছে। আর সে অপর মৌলটা হচ্ছে কি বলতো, অক্সিজেন। কি বলতো, একদম মাথার আগে দিবা, অপর মৌলটা হচ্ছে কি বলতো, যেহেতু উল্লেখ করে দেবে অপর মৌলটা, তাহলে কি আছে বলতো, অক্সিজেন আছে। তাহলে লিখতে পারি না, অন্য যদি মৌল হয় তোমাকে অবশ্যই উল্লেখ করে দিবে, কিন্তু অক্সিজেন যদি হয় কি করে দিবে না, উল্লেখ করে দিবে না। বুঝছো? তাহলে লিখতে পারি অপর মৌল হলো কি বলতো, অক্সিজেন, যার শতকরা পরিমাণ হচ্ছে গিয়ে 100 বিয়োগ 67.347% সমান হচ্ছে গিয়ে -100।
32.653% পাইছি। তার মানে আমি সবার কি পেলাম, সবার কিন্তু শতকরা পরিমাণ পাইছি বা নেই। এবার দুইটা স্টেপ মাথা রাখতে হবে, সেটা হচ্ছে কি তোমার স্থূল সংকেত বের করার দুইটা স্টেপ মাথা রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে যে কি করতে হবে, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে কাকে, শতকরা পরিমাণটাকে। তাহলে মৌল সমূহের 1 নম্বর স্টেপ, মৌল সমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করে ভাগ করে পাই। তাহলে এটা হচ্ছে কত, এখানে সমস্যা হচ্ছে না। আচ্ছা আমাদের সমস্যা হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে এখানে কত 32.6 কি বলতো 5 কত 3। এখন তো এই তো এই সমস্যাটা এখানে হয়েছিল। তাহলে কত হচ্ছে 2.041 যোগ কত 32.653, তাহলে কত পাচ্ছি 34.694 না। তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত, যে 34.69 কত 4। তাহলে এখানে কত পাচ্ছি 65.30 কত 6। এবার দেখো তাহলে এখানে, আচ্ছা এখানে তো সমস্যা হচ্ছে, সালফার হচ্ছে কত, ও আচ্ছা অক্সিজেন সালফার হচ্ছে 32 না। তাহলে এখানে কত পাচ্ছি 32 কত 32.653 ভাগ। এবার কত আসছে দেখো, তাহলে 1 পয়েন্ট কত, তাহলে 32.653 না ভাগ 32 আসছে 1 পয়েন্ট কত 1.020। এরপর হচ্ছে এটা কত 65 না, 65 পয়েন্ট কত 306। 65.306 ভাগ কত 16, 4 পয়েন্ট কত, এই তো বলছি না 4.081। দেখছো কোথাও ভুলে গেছে, যে আমরা কি করছি, যে এখানের মধ্যে অক্সিজেনের জায়গায় আমরা কি করছি, মানে সালফারের 32 হওয়ার কথা ছিল, আমরা 65 বসে ফেলছি, ষষ্ঠ ভুল করে ফেলছি। ঠিক আছে, ওই আগেরটা করাতে সমস্যা হয়ে গেছিল। এবার কি করবো, দ্বিতীয় স্টেপ কি, 2 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে বাকফলের মধ্যে ছোট, ঠিক আছে, ছোট বাকফল দ্বারা কি করে, বাকফল দিয়ে কি করে ভাগ করি। তাহলে কি করে এইখানের মধ্যে যেটা ছোট সেটা দ্বারা আবার কি করে সবাইকে ভাগ করবো, তাহলে ভিতরে হাইড্রোজেন, তাহলে সবার ছোট কে বলো, এটা না। তা 2 পয়েন্ট কত 0411020, এটা তাহলে সমান কত বের হবে, এখানে 2 বের হবে, কত বের হবে 2 বের হবে, কারণ ছোট এটা না, তাহলে এটা দ্বারা ভাগ করতে হবে না, করলাম তাহলে 2 বের হয়েছে। তারপর কি বলো সালফার না, তাহলে 1 পয়েন্ট কত 1.020 কে 1.020 দ্বারা ভাগ করে কত 1 না। এবার হচ্ছে কি অক্সিজেন না, অক্সিজেন হচ্ছে 4 পয়েন্ট কত 4.081 কে যদি 1.020 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 4 পাবো। বুঝছো, তাহলে এখানের মধ্যে আমি কি পাচ্ছি, তাহলে বলো তো লিখতে পারি যৌগটির স্থূল সংকেত, কি বলতো স্থূল সংকেত যৌগটির স্থূল সংকেত হচ্ছে গিয়ে, আমি হাইড্রোজেন কয়টা পাইছি 2টা, তারপর অক্সিজেন সালফার কয়টা পাইছি 1টা, অক্সিজেন কয়টা পাইছি 4টা। ঠিক আছে, তার মানে H2SO বলতে 4 না। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আমি স্থূল সংকেত থেকে কিন্তু বুঝে গেছি যে আমার যৌগটি কি সালফারিক অ্যাসিড না। এই জন্য একটা এমসিকিউ আসবে, শুধুমাত্র তোমাকে দিবে নিচের কোন যৌগটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। তাই কার বলতো, পানিরও সেম স্থূল সংকেত এবং কি বলতো আণবিক, অ্যালুমিনিয়াম অক্সাইডেরও কি বলতো সেম। বুঝছো, তুমি বই পড়ে দেখবে যে পারবা, তুমি এই ধরনের কোশ্চেন আসছে কিনা তুমি দেখো, সোডিয়াম কার্বনেটেরও সেম স্থূল সংকেত এবং কি বলতো আণবিক সংকেত কি বলতো একই। কিন্তু কথা হচ্ছে গিয়ে অন্য যৌগের গুলি কি থাকবে না, একই নাও হতে কি বলতো পারে। আমি কথা হচ্ছে কি স্যার যে স্থূল সংকেতটা কি সেটা না, তো স্থূল সংকেতটা পড়ার আগে আরেকটা জিনিস পড়া দিচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে
যে এটা আরেকবার পড়া দিচ্ছি। তোমাকে কি করবে, যদি এই যেমন এখানে বলছে হাইড্রোজেন এবং সালফারের কি দেওয়া লাগে, শতকরা পরিমাণ না, পরিমাণ দেওয়া আছে এত এবং এত, তুমি কি করে যোগ করে দেখবা, যোগ করে দেখবা যে কত পার্সেন্ট তোমার 100% হয় কিনা। যেমন দেখছি আমি যোগ করে দেখে দেখলাম যে 100% না, হিউজ একটা কি বলতো গ্যাপ না। তাহলে অপর মৌল যেহেতু নাম বলে দেয় নাই 3 নম্বর মৌলের, তার 3 নম্বর মৌলটা কি আছে বলতো, অক্সিজেন না। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে গিয়ে 100 থেকে এটা বিয়োগ করে যেটা হবে কি বলতো সেটা। এরপর তাহলে 3 জনের আমি কি করলাম, শতকরা পরিমাণ পেয়ে গেছি। কষ্ট তো দেওয়া থাকলে তো ভালো, কষ্ট করে বের করা লাগবে না, যদি দেওয়া না থাকে এভাবে করতে হবে। এবার কি করবা, যে নিজ নিজ ভর দ্বারা কি করবা, ভাগ করবা। 1 নম্বর লিখছি, করছি করে বলো, করার পরে একটা ভাগফল পাইছিবে নেই, এই 3টা ভাগফলের মধ্যে যেটা ছোট সেটা দ্বারা সব ভাগফলকে আবার ভাগ করবা, করছি। করার পরে এবার আমি যে মানটা পাইছি, এর হাইড্রোজেন আছে 2টা, সালফার হচ্ছে 1টা, অক্সিজেন বলতে 2টা, তারপর ওইটা হচ্ছে বলতো স্থূল সংকেত। তাহলে কত হচ্ছে কি স্থূল সংকেত জিনিসটা কি সেটা। তো স্থূল সংকেত হচ্ছে গিয়ে, তোমাকে যদি প্রশ্ন যদি আসে স্থূল সংকেত কি, তো স্থূল সংকেত হচ্ছে গিয়ে কোন যৌগের উপস্থিত মৌল সমূহের সরল অনুপাত, কি বলতো, কোন যৌগে উপস্থিত মৌল সমূহের কি বলতো সরল অনুপাত হচ্ছে কি বলতো স্থূল সংকেত। হ্যাঁ অনুপাতটা দেখাবা, সমস্যা নেই, ঠিক আছে বলছি, এদের অনুপাতটা দেখা দিতে হবে। দেখো মানে বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, এর কি বলে হাইড্রোজেন অক্সিজেন এবং কি বলতো হাইড্রোজেন সালফার এবং কি বলতো হাইড্রোজেন সালফার অক্সিজেনের অনুপাত দেখা দিবা, ঠিক আছে। তার কত হচ্ছে কি কত 1:2 কত বলতো 4 না, ঠিক আছে। তাহলে এই যে একটা সরল অনুপাত, কি অনুপাত, সরল অনুপাত কেন বলতেছি সেটা না, সরল অনুপাত বলতেছি যে একটা কারণে, কারণ হচ্ছে দেখো এমন কোন সংখ্যা নাই যে 3টাকে ভাগ যাবে, যাবে আর যাবে না, এই জন্য এটাকে হচ্ছে বলতো সরল কি বলতো অনুপাত। তো বলা হচ্ছে গিয়ে কোন যৌগের মধ্যে মৌল সমূহের যে কি বলতো সরল অনুপাতে হচ্ছে কি বলতো স্থূল কি বলতো সংকেত, যেটা দ্বারা আমি সরাসরি বলতে পারবো না যে এখানের মধ্যে আমার কি বলতো যে যৌগটির নাম কি, আমি সরাসরি বলতে নাও বলতে পারি। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন সালফিক অ্যাসিড হচ্ছে একটা ব্যতিক্রম, ঠিক আছে। যেমন এখানের মধ্যে সালফারের মধ্যে এখানে 2, তাহলে কত হচ্ছে কি H2NaS এস, আর এটা কি বলতো O4 না, তাহলে আমি বুঝে গেলাম। এটা কিন্তু দেখো আমি অ্যাকচুয়ালি এই 3টা মৌলের কি সরল অনুপাত করে সাজাইছি, কিন্তু বুঝে গেলাম যে এখন এটা সালফিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, এটা ব্যতিক্রম। এবার দেখো, কিন্তু দেখো তো আমি যদি কি করে চিনি সংকেত, চিনি সংকেত কত C6H12O কি বলতো 6 না, স্যার এটা হচ্ছে কি বলতো গ্লুকোজ, তাহলে চিনি কত বলো, চিনি সংকেত কত, সি কত C12H22O11, এটা 11 না 12, 11 না, এটা হচ্ছে চিনি সংকেত। তার হচ্ছে কি বলতো গ্লুকোজ সংকেত কি, গ্লুকোজের সংকেত হচ্ছে গিয়ে C6H12O কি বলতো 6 না। যেমন দেখো তুমি এই জিনিসটাকে সরল অনুপাতে কনভার্ট করতে পারবা, পারবা না তো। যেমন এদের অনুপাত হচ্ছে গিয়ে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে গিয়ে কি বলতো কার্বন 12 22 11 না, এটাকে ভাঙা যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু দেখো তুমি এটাকে দেখো, কার্বন হাইড্রোজেন অক্সিজেন কত হচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, কত হচ্ছে 6 12 6 না, এটা 6 দিয়ে যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 1 2 কেউ বলতে 1 না, এটা সরল অনুপাত না, এটা কার, এটা হচ্ছে গ্লুকোজের কি বলতো সরল অনুপাত না। তাহলে তুমি যদি এই সরল অনুপাত দিয়ে যদি একটা কি করো সংকেত লিখো, তাই সেই সংকেতটা হচ্ছে গিয়ে কি বলতো স্থূল কি বলতো সংকেত লিখতে হবে, গ্লুকোজের স্থূল সংকেত, গ্লুকোজের গ্লুকোজের স্থূল কি বলতো স্থূল সংকেত, সংকেত হচ্ছে কি কি বলতো যে C1H2O কি বলতো 1 না, বুঝছো। তুমি কিন্তু দেখো এখন কিন্তু তুমি ভুলও বুঝতে পারবে না যদি আমি জাস্ট বলি যে কোন একটা যৌগের স্থূল সংকেত হচ্ছে এটা, তুমি কিন্তু এখন ভুলও বলতে পারবে না এটা যে কি বলতো গ্লুকোজ, তুমি ভুলও বলতে পারবে না। এখন তোমাকে বলবে না যৌগটির তোমাকে বলবে যৌগটির স্থূল সংকেত এত হলে
এবং আণবিক কি বলতো ভর 100 কত 80 হলে বলবে কি বলতো আণবিক সংকেত কি করে নির্ণয় করো। তাহলে আমি এখন গ্লুকোজ লিখে দিচ্ছি, তোমাকে গ্লুকোজ দিবে না, তোমাকে বলবে কি বলতো কোন যোগের, কোন কি বলতো যোগের স্থূল সংকেত এত এবং আণবিক ভর 180 হলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। নির্ণয় করে যৌগটি নাম লিখো বা যৌগটি শনাক্ত করো। ঠিক আছে, তাহলে তুমি যদি আণবিক সংকেত লিখতে চাও, তুমি যদি আণবিক সংকেত বের করতে চাও, তোমার অবশ্যই কি লাগবে স্থূল সংকেত কি করতে হবে বের করতে হবে। আর স্থূল সংকেত বের করার জন্য তোমাকে কি দিতে হবে, ডাটা দিবে, শতকরার পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি আমি আরেকটা যে স্থূল সংকেত বের করছি সেভাবে তুমি বের করতে হবে। আর এখন তো এখানে দেওয়া আছে সরাসরি, তাহলে এই জন্য লিখতে পারি মনে করি, কি লিখতে পারি মনে করি যৌগটির আণবিক সংকেত CH2ON। ওকে, তাহলে সুতরাং যৌগটি কি বলতো আণবিক কি বলতো ভর না, আণবিক ভর হচ্ছে গিয়ে কার্বন হচ্ছে কত 12 যোগ 2 যোগ কত বলতো 16 এন, তাহলে সংখ্যা কত বেরোচ্ছে 30 না, কত 30 না, এত এন দেওয়া আছে, কি দেওয়া আছে যৌগটির আণবিক ভর দেওয়া আছে কত 180 না, তাহলে প্রশ্ন মতে কি মতে প্রশ্ন মতে 30n সমান হচ্ছে কত 100 কত 80, তাহলে বা n ইকুয়াল 180 ভাগ কত 30 সমান কত বলতো 6 না, n এর মান কত পাইছি 6। তাহলে সুতরাং যৌগটির আণবিক সংকেত সমান CH2O6 না, সমান হচ্ছে C6H12O কি বলতো 6। আর আমরা যে C6H12 হচ্ছে কার সংকেত গ্লুকোজের সংকেত, তার মানে যৌগটি হচ্ছে কি বলতো গ্লুকোজ। বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার না, তাহলে তুমি এভাবে করতে হবে, তোমাকে বলতে পারো যৌগটি কি বলতো আণবিক সংকেত নির্ণয় করতে বলবে, তখন তুমি কি করবে এই প্রসেসে তুমি বের করতে হবে। ঠিক আছে, তোমার স্থূল সংকেত এখানে দেওয়া আছে, তোমার সরাসরি স্থূল সংকেত দেওয়া থাকবে না, তুমি স্থূল সংকেত অনেক সময় তোমাকে কি করতে হবে বের করতে হবে ওখান থেকে। তুমি প্রথম স্থূল সংকেত বের করে তারপরে এই একই প্রসেসে তুমি করতে হবে আণবিক সংকেত বের করতে হবে। বুঝছো, তো সব মোস্ট ইম্পর্টেন্ট এদের মধ্যে এটা কিন্তু সৃজনশীল হয় আসবে। তুমি যদি কি করো দেখো, দেখবে যে অনেক জায়গার মধ্যে এটা দিবে, টিচাররা খুবই স্বাচ্ছন্দ্য করে, কেন আণবিক সংকেত বের করতে বললে এমন ভাবে কোশ্চেন দিতে পারে যেটা তোমার স্থূল সংকেত কি বের করতে হতে পারে। বুঝছো বুঝলি, ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কি আণবিক সংকেত নির্ণয় করে কি হবে, আর স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখলাম। বুঝছো বুঝলি, এর হচ্ছে আণবিক সংকেত, তোমাকে বলতে আর আণবিক সংকেত কি সেটা না। আণবিক সংকেত হচ্ছে গিয়ে কোন একটা যৌগের আণবিক সংকেত বলতে বোঝায় যৌগটির মধ্যে আমার সর্বোচ্চ কতটি মৌল আছে। ঠিক আছে, কতটি কি বলতো মৌল আছে, মানে সেটা আমরা যেটা পাই ওটাকে বলা হচ্ছে কি বলতো আণবিক সংকেত বলো। তাহলে আণবিক সংকেত দ্বারা আমরা বুঝতে পারি যৌগটির নাম কি, যৌগটির মধ্যে সর্বোচ্চ কয়টা মৌল থাকতে পারে আমরা ওটা বুঝতে পারি। বুঝছো, যেটা আমরা কিন্তু স্থূল সংকেতের মধ্যে বের করতে পারি না, জানি না। বুঝতে পারছি ভাই? ওকে, বুঝছি। তো স্যার কারো যদি কোশ্চেন থাকে বলো, আমি কি করি যে সেটা হচ্ছে করে দিই। কারো আছে কোশ্চেন? হ্যাঁ, বুঝিনি না, চলতেছে, বলো কোনটা। হ্যাঁ,
আমি বুঝিনি এখন তোমার কথা। হ্যাঁ, সরাসরি এভাবে লিখলে একটু ভালো আর কি, বুঝো নাই? তুমি এভাবে লিখে দিলে তোমাকে কাটবে না, কিন্তু কথা হচ্ছে কি ওই আমাদের টিচাররা কি বলবে সেটা যে এত তুমি সরাসরি লিখতেছো কেন, বুঝছো? এই মেন জিনিস হচ্ছে কি না, এমনি সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে মুছে দিচ্ছি কেমন, এটা মাথা রাখি। দেখো, তাহলে এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের কি বলতো রাসায়নিক কি বলতো বিক্রিয়া না সমাধান না। এটা পড়ার আগে একটু আমরা ঘনমাত্রা পড়ে নিই, কি পড়ে নিই? ঘনমাত্রা অবশ্যই এটা দরকার, এতক্ষণ আমরা ঘনমাত্রা পড়ছিলাম ছিল, কিন্তু ঘনমাত্রা কি জিনিস সেটা আমাকে জানতে হবে। তো বলা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা। তো বলা হচ্ছে ঘনমাত্রার উপর ভিত্তি করে, ঘনমাত্রা হচ্ছে কি যে আমার দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব যুক্ত আছে, সে দ্রবের উপর ভিত্তি করে আমার দ্রবণগুলি কি করে ভাগ করা হয়, কি করা হয়? ভাগ করা হয়। আমার হচ্ছে কি যেমন দেখো একটা দ্রবণের মধ্যে মনে হয় তোমার হচ্ছে কি মনে হয় 100 গ্রাম, 100 গ্রাম কি আছে? পানি আছে। এই 100 গ্রাম পানির মধ্যে তুমি কি বললা 20 গ্রাম চিনি দিলা, এটা যেরকম মিষ্টি হবে, তুমি 100 গ্রাম পানির মধ্যে, 100 গ্রাম পানির মধ্যে তুমি কি বললা 50 গ্রাম কি বললা, 50 গ্রাম তুমি চিনি দিলা, চিনি দিয়ে একটা শরবত বানালে, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এটার মিষ্টতা অনেক বেশি হবে। দেখো এখানেও চিনি ইউজ করলাম, এখানেও কি করলাম চিনি ব্যবহার করলাম, কিন্তু এখানের মধ্যে পানি হচ্ছে 100 গ্রাম, এখানে পানি কত গ্রাম? 100 গ্রাম। তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতেছো এখানে যেহেতু চিনির পরিমাণ বেশি, তাহলে এটা বেশি ঘন না, তাহলে এটার কি মিষ্টতা বেশি না? তাহলে বলতে পারি এটা যেহেতু বেশি ঘন, তাহলে এর ঘনমাত্রা কি বলতো বেশি, বুঝছো? তার মানে আমার কোন একটা দ্রবের মধ্যে বা কোন একটা দ্রাবকের মধ্যে যে আমার কি পরিমাণ কি আছে, ঠিক আমি দ্রব মিক্স করতেছি, সেটার উপর ভিত্তি করে আমার কি হচ্ছে বলতো যে আমার দ্রবণ হচ্ছে কি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 ধরনের দ্রবণ আমরা পাই, অনেক ধরনের পাই, তার মধ্যে আমরা প্রথমত 3 ধরনের বলতে পারি। তার মধ্যে আরেকটা জিনিস যদি বলি, এই যে একটা যে দ্রবণ হয়, এই একটা দ্রবণ যে বানাবো, দ্রবণ হয় যে দ্রাবক, দ্রাবক যোগ কি বলতো দ্রব, বুঝছো? দ্রাবক এবং কি বলতো দ্রব মিলে কি হয়? দ্রবণ হয়। কি হয় বলতো? দ্রবণ হয়। যেমন এখানের মধ্যে পানি হচ্ছে কি বলতো দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক, আর চিনি হচ্ছে কি বলতো দ্রব। পানি হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে কি বলতো দ্রব, আর আমার যেটা পাইছি সেটাকে বলা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে দ্রবণ বলা হচ্ছে, কি বলতো দ্রবণ বলা হচ্ছে, বুঝছো? তো ঘনমাত্রার ভিত্তিতে আমরা দ্রবণকে আমরা বিভিন্ন শ্রেণী বিভক্ত করতে পারি। তার মধ্যে প্রধান প্রধান যে শ্রেণী বিভাগগুলি হচ্ছে সেগুলো হচ্ছে কি বলতে, একটা হচ্ছে গিয়ে মোলার দ্রবণ। কি দ্রবণ? মোলার দ্রবণ। একটা হচ্ছে কি বলতো নর্মাল বা সেন্টিমোলার, সরি এটা হচ্ছে কি না মোলাল দ্রবণ। একটা মোলার দ্রবণ, একটা হচ্ছে মোলাল দ্রবণ। কি বলতো? মোলাল দ্রবণ। আর হচ্ছে কি বলতো নর্মাল দ্রবণ। কি বলতো? নর্মাল দ্রবণ। নর্মাল দ্রবণ। এই কোনটা কি দ্রবণ, কোনটা মোলার দ্রবণ, কোনটা মোলাল দ্রবণ, কোনটা নর্মাল দ্রবণ, সেগুলো অবশ্যই আমি একটা তোমার জন্য ক্লাস নিয়েছিলাম, সেটা অবশ্যই দেখতে পারবা। তার মধ্যে যেহেতু এই জিনিসটা যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে নাই, তোমাদের যাদের প্রয়োজন হবে আমি কি করব, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। তার মধ্যে আমরা কি করবো মোলার দ্রবণ করবো। কি দ্রবণ? মোলার দ্রবণ করবো। এটাও পড়াতে আমরা এটা পড়াচ্ছি একটা যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, এই জন্য পড়াচ্ছি। আর কেউ যদি বেশি জানতে চাও ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা এটা দেখতে পারো। ওকে, এবার দেখো মোলার দ্রবণ কি। মোলার দ্রবণ হচ্ছে গিয়ে যে আমার এখানে মধ্যে একটা দ্রবণ থাকবে, দ্রবণ দ্রবণ থাকবে হচ্ছে 1000 ml বা এক কি বলতো লিটার। তো বলা হচ্ছে গিয়ে 1000 ml বা 1 লিটার দ্রবণের মধ্যে
যত মোল দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণের, ঠিক আছে, মানে মানে এক কথায় যত মোল থাকবে তাকে ওই দ্রবণ কি বলতো, ঘনমাত্রা বলে। কি বলে? ঘনমাত্রা বলে। বুঝছো? তাহলে বলা হচ্ছে কি 1000 ml বা 1 লিটারের মধ্যে যত মূল দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রবণে কি বলা হয়? ওই দ্রবণের মোলারিটি বলে বা ঘনমাত্রা বলে। কি বলে বলতো? ঘনমাত্রা বলে। বুঝছো? তো ঘনমাত্রা যেমন হচ্ছে গিয়ে আমি যদি 1000 ml এর মধ্যে 1000 ml এর মধ্যে যদি 1 মোল থাকে, কয় মোল থাকে? 1 মোল থাকে, তখন তাকে বলা হচ্ছে 1 মোলার। কত মোলার? 1 মোলার। কেন? আমরা জানি যে ঘনমাত্রাকে, যে ঘনমাত্রার একক কি বলতো? একক হচ্ছে বড় হাতের কি বলতো? এম। বুঝছো? তাহলে হচ্ছে গিয়ে এত মোলার। যদি 1000 ml এর মধ্যে 1000 ml এর মধ্যে যদি 2 মোল থাকে তাহলে বলতে পারে হচ্ছে 2 মোলার। কত মোলার? 2 মোলার। 1000 ml এর মধ্যে যদি 0.1 মোল ধরে তাকে বলতে পারি কি বলতো? ঠিক আছে, 0.1 এটা হচ্ছে ডেসিমোলার। কি বলতো? ডেসিমোলার দ্রবণ বলে। দেখছো? ডেসিমোলার। যদি 1000 ml এর মধ্যে 0.5 মোল থাকে তখন সেটা হচ্ছে কি বলতো? সেমি মোলার। যদি 1000 ml এর মধ্যে 0.01 মোল যদি থাকে সেন্টিমোলার। কি বলতো? সেন্টিমোলার দ্রবণ বলে। এই জন্য বলা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা 0.1 তাকে হচ্ছে কি বলতো? ডেসিমোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 0.5 তাকে বলে সেমিমোলার দ্রবণ। আর যে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার তাকে বলে সেন্টিমোলার বলা হয়। বুঝছো? এই 3 দ্রবণ যখন তোমাকে কি করে দিবে, নাম উল্লেখ করে দিবে, তখন কিন্তু তোমাকে কিন্তু একবারও ঘনমাত্রা দেওয়া থাকবে না। তুমি বিবেক খাটিয়ে মুখস্থ বিদ্যা প্রয়োগ করে তুমি কি করতে হবে, অর্থাৎ মুখস্থ বিদ্যা এবং কি বলতো বুঝার বেসিকের সমন্বয়ে তুমি কি করতো ওই দ্রবণ ঘনমাত্রা তুমি মাথা নিয়ে আসতো 0.1 অর্থাৎ এস। বুঝছো? এস হচ্ছে কি বলতো 0.1, এস হচ্ছে 0.5, এস হচ্ছে 0.0 কি বলতো 1। ক্লিয়ার? কি ক্লিয়ার না? তোমাকে বলতে পারে যে 2 মোলার দ্রবণ বলতে কি বুঝো? কত মোলার? 2 মোলার দ্রবণ বলতে কি বুঝো? 2 মোলার দ্রবণ বলতে বুঝি 1000 ml দ্রবণের মধ্যে যাবার কত 2 মোল দ্রব কি আছে? দ্রবীভূত কি বলতো আছে। বুঝছো কি বুঝো? তো বলতে পারে এই যে ডেসিমোলার দ্রবণ বলতে কি বুঝো? ডেসিমোলার দ্রবণ বলতে বুঝি 1000 ml দ্রবণের মধ্যে 0.1 মোল দ্রব কি আছে বলতো? দ্রবীভূত আছে। 0.1 বলতে কি বুঝাচ্ছি? 0.1 বলতেছি 1 মোলকে তুমি যদি কি করো 10 ভাগ করো, কয় ভাগ করো? 10 ভাগ করো, তার মধ্যে তুমি কি করছো? মাত্র 1 ভাগ নিছো। তার মানে 1 মোলকে 10 ভাগ করে তার মধ্যে তুমি 1 ভাগ তুমি নিয়ে তুমি 1000 ml এর মধ্যে কি করছো? দ্রবীভূত করছো। তখন যে দ্রবণটা পাবা সে দ্রবণকে বলা হচ্ছে কি বলতো? ডেসিমোলার দ্রবণ। বুঝছো কি বুঝো? কারণ এইটা অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ তুমি অঙ্ক করতে গেলে তোমাকে এভাবে ঘনমাত্রা দেওয়া থাকবে অথবা তোমাকে এভাবে উল্লেখ করে দিবে, তখন তুমি বের করতে হবে। কিন্তু মাথা রাখবা এখানের মধ্যে একটা জিনিস আমি বলি রে, তাপমাত্রা। এই তাপমাত্রা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। কি বলতো? নির্দিষ্ট কি বলতো? তাপমাত্রা। তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা কেন? কারণ হচ্ছে কি তাপমাত্রা যেহেতু আয়তন, যেহেতু এই যে লিটার না, লিটার মানে আয়তন। এই আয়তন যেহেতু তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয় মানে সম্পর্কিত, সেহেতু অবশ্যই তাপমাত্রাটা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। তুমি দেখবে যে তাপমাত্রা যখন পরিবর্তন হয়ে যাবে এই দ্রবণের ঘনমাত্রা আয়তন পরিবর্তন হবে, ফলশ্রুতি বলতে ঘনমাত্রা কি যাবে? পরিবর্তন হয়ে যাবে। বুঝছো বলছি? মাথা থাকবে কি থাকবে না? তাহলে অবশ্যই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট তাপমাত্রাটা উল্লেখ না করলে তোমাকে কিন্তু নাম্বারটা কেটে দিবে। বলো কোনটা? আয়তন কমলে ঘনমাত্রা বাড়ে যাবে। তুমি দেখো না, সে হচ্ছে গিয়ে ওই যে বলছি না 100 ml এর মধ্যে তুমি কি করো 200 গ্রাম যুক্ত করো, আবার 100 ml তুমি 300 গ্রাম যুক্ত করো,
বুঝে না বলছি? তাই তোমার এখানে এবার কি মনে করো তোমার নির্দিষ্ট একটা 200 গ্রাম, মানে 200 গ্রাম দ্রব আছে, কিন্তু একটার মধ্যে হচ্ছে গিয়ে 1000 ml আর একটা হচ্ছে 900 ml। তার কোথায় ঘনমাত্রা বেশি তাহলে? ঘনমাত্রা কোথায় বেশি? যেটা 900 ml সেটা তো ঘনমাত্রা বেশি না? এই জিনিসটা বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? ক্লিয়ার না? তাহলে এখান থেকে কোশ্চেন তোমাকে করতে পারে। এবার হচ্ছে কি আমি কোন একটা দ্রবণ, দেখো এটা বুঝার পরে তোমাকে কোন একটা দ্রবণ দেওয়া আছে, এটা বুঝিয়ে দিই। তোমাকে কোন একটা দ্রবণ দেওয়া আছে, সেটা হচ্ছে মনে করো সালফিক অ্যাসিডের দ্রবণ। এই যে সালফিক অ্যাসিড H2SO4, এই দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে কি 2 মোলার মনে করো, বা 0.5 মোলার। কত মোলার? তখন আয়তন ছিল যেমন 500 ml। কত ml? 500 ml। এখন বলছে এই দ্রবণটার ঘনমাত্রা, এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তুমি কি করো, সেটা হচ্ছে 0.1 এ নামাই নিয়ে আসো, এত মোলারে নিয়ে আসো। তাহলে সেক্ষেত্রে এত মোলার নিয়ে আসতে গেলে তাহলে তোমার কি বলতে আয়তন চেঞ্জ আসবে কি আসবে? আসবে। বলছে আয়তন কি করো, চেঞ্জ করো, অর্থাৎ যে আয়তনটা আছে, তাহলে আয়তনের কি রূপ পরিবর্তন হবে? তা দেখো আমি কি করতেছি, আগে ছিল 0.5 আর এখন হচ্ছে 0.1 না? তাহলে ঘনমাত্রার পরিবর্তন করছি করে নেই। আর ঘনমাত্রা যদি পরিবর্তন করি তখন হচ্ছে দেখো আগে বেশি ঘনমাত্রা এখন কম ঘনমাত্রা চলে গেছে না? অর্থাৎ কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রা কোনটা আমি যেতে পারি কি এটা বলো? পারি। তখন বলছে এই যে আয়তন চেঞ্জ করতে হবে কি হবে না? হবে। এই আয়তন চেঞ্জ করার জিনিসটাকে বলা হচ্ছে লঘুকরণ। কি করণ? লঘুকরণ বলা হচ্ছে। কি করা হচ্ছে? তাহলে একই দ্রবণের মধ্যে তুমি যখন তুমি ঘনমাত্রা বা আয়তন কি করবা, চেঞ্জ করবা, তখন সেটা হচ্ছে লঘুকরণ। কি করণ? অর্থাৎ লঘুকরণ সূত্র দিয়ে তোমাকে বের করতে হবে। তা লঘুকরণ সূত্রটা কি? সেটা হচ্ছে গিয়ে S1 V1 S2 কি বলতো V2। এই সূত্র দিয়ে তুমি কি করতে বের করতে কি বলতো হবে। বুঝছো? এটা হচ্ছে লঘুকরণ সূত্র। কিন্তু দেখবা যে তুমি কি করতেছো, যদি ভিন্ন দুটো দ্রবণ হতো তখন তার মধ্যে কিন্তু কি তুমি যখন ঘনমাত্রা আয়তন চেঞ্জ করতে, তখন সূত্র কিন্তু আরেকটা ছিল। তখন সেটা হচ্ছে একটা অ্যাসিড একটা ক্ষার হবে, তখন ক্ষারের সাথে অ্যাসিডের মূল, আর অ্যাসিডের সাথে কি বলতো ক্ষারের মূল কি করতে হতো, তোমার যুক্ত করতে হতো। দরকার নেই আমাদের এত কিছু, দরকার নেই আমাদের অ্যাসিড লেভেলে এত বিশাল নাই। ঠিক আছে, বা আমরা দেখাই দিবে একবার। এবার দেখো এখানের মধ্যে আমার কি হচ্ছে বলতো, এর মধ্যে কি পাইছি, S1 কত পাইছি বলো? S1 হচ্ছে 0.5 মোলার। তারপর হচ্ছে গিয়ে V1 কত পাইছি? 500 ml। এখানের মধ্যে সেটা হচ্ছে কি S2 কত পাইছি? 0.1 মোলার। কিন্তু আমার কি আয়তন দেওয়া আছে, তাই নিশ্চয় আয়তন চেঞ্জ করতে হবে। তাহলে V2 কি বলতো হোয়াট? আমরা জানি S1 V1 সমান কি বলতো S2 কি বলতো V2 না? তাহলে সুতরাং V2 সমান হচ্ছে কি বলতো S1 V1 বাই কি বলতো S2। তাহলে সমান কত পাচ্ছি? S1 কত পাইছি? S1 হচ্ছে 0.5 ইন্টু 500, আর S2 বেশি কি বলতো 0. কি বলতো 1। ওকে, তাহলে হচ্ছে কি কত বলতো 2000। তাই এখানে এখানে কত হচ্ছে, তাহলে 5 5 2500, 2500 ml। 2000 কি বলতো 500 ml। তাহলে এখন এই আয়তনের আমি কি পেয়েছি, এই আয়তনের মানে এই দ্রবণের আয়তন পাইছি যে কত 2000 কত 500 ml। যখন আয়তন 2500 ml তখন ঘনমাত্রা কত হয়ে গেছে 0.1 মোলার না? আগে দেখো তো যখন আয়তন 500 ml ছিল তখন তার ঘনমাত্রা ছিল কত? যখন আমার ঘনমাত্রা পরিবর্তন হয়ে যখন কত, তখন আয়তন বাড়ছে না কমছে? অবশ্য বাড়ে গেছে গা। তাহলে হচ্ছে গিয়ে এখন আমার কতটুকু চেঞ্জ করতে চাই আয়তন বলো, আয়তনের পরিবর্তন কতটুকু হচ্ছে? ডেল বি হচ্ছে গিয়ে 2000 না? কত 2000? তাহলে এত এমএল পরিবর্তন হচ্ছে কি হয় নাই? হয়েছে। তাহলে এত এমএল তুমি কি যোগ করবা? এত এমএল তুমি H2O যোগ করবা। কি করবা? H2O যোগ করো, পানি যোগ করবা। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি এটা থেকে তুমি যদি এটাতে আসতা তাহলে এত এমএল তুমি তাপ দিয়ে তুমি কি করতে হতো, পানিটাকে অপসারণ করতে হইতো। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কি ক্লিয়ার না?
তাহলে তোমাকে এই ধরনের কোশ্চেন দিলে তুমি পারবা কি পারো না বলো? পারবা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করলাম, সেটা হচ্ছে গিয়ে ঘনমাত্র কি করলাম, শেষ করলাম। তারপর হচ্ছে কি বলতো পারমাণবিক ভরও কি করলাম আমরা, এগুলি কিন্তু শেষ করছি। এবার হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি বিক্রিয়ক? তার মধ্যে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক জানার আগে তোমাকে অবশ্যই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ তোমাকে কি করতে হবে, জানতে হবে। তুমি যদি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ যদি তুমি না জানো তাহলে তুমি কোনোভাবে পারবা। ওকে, তো এটা হচ্ছে কি আমি মুছে দিচ্ছি। এখন হচ্ছে কি বলতো লিমিটিং বিক্রিয়ক। কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। এটা মুছে দিচ্ছি। দেখো এখন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। লিমিট বিক্রিয়ক কি জিনিস? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে গিয়ে যেখানের মধ্যে এক বা একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কের পরিমাণ আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কি বলতো লিমিটিং বিক্রিয়ক। সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে হচ্ছে কি দেখো, এখন হচ্ছে মনে করো এর সাথে বি কি করলো, বিক্রিয়া করে আবার কি পেয়েছি, বি আর বা সি একটা যৌগ পাইছি, প্লাস হচ্ছে গিয়ে বি কিছু অবশিষ্ট আছে। তাহলে বলতে এখানের মধ্যে কে শেষ হয়ে গেছে বলো? এ শেষ হয়ে গেছে না? অথবা আমি কি পাইছি, এ বি একটা পাইছি, যৌগ পাইছি, আমার প্লাস বি আছে। তাহলে বলতো এখানে কে শেষ হয়ে গেছে বলো? এ শেষ হয়ে গেছে না? একদম আছে। কেমনে শেষ হয়ে গেছে এটা না? যেমন দেখো এখানে বি আলাদা না, এখানে বি আলাদা আছে কি রে? এখানে এ আলাদা না, এখানে কি এ কি আলাদা আছে এই পাশে? তো এই পাশে আলাদা না থাকা মানে শেষ হয়ে গেছে। তাহলে আগে কে শেষ হয়ে গেছে বলো? এ কিন্তু আগে শেষ হয়ে গেছে, তার মানে এ হচ্ছে কি বলতো লিমিটিং কি বলতো বিক্রিয়ক। বুঝছো? ক্লিয়ার না? আচ্ছা গেল। তো এই লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, সমতাকরণ জানতে হবে। রাসায়নিক বিক্রিয়াটা তোমাকে জানতে হবে। তোমাকে বলছে যে অক্সিজেনের সাথে কার্বন, বা বলছে গিয়ে অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত করতে বলছে। ঠিক আছে, তার সাথে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন কি করতে বিক্রিয়া করলে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এটা আপনি জানতে হবে। না জানলে আপনার জন্য এই অধ্যায় না। জানতে হবে এটা, যে ম্যাগনেসিয়াম অক্সিজেন যুক্ত করলে ম্যাগনেসিয়াম কি বলতো অক্সাইড উৎপন্ন হয়। এবার হচ্ছে সমতাকরণ। আমরা জানি বিক্রিয়ার আগেও যতগুলি পরমাণু থাকে বিক্রিয়ার পরও কি ততগুলি কি থাকবে, পরমাণু কি বলতো থাকবে। যেমন দেখো তো এখানে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম আছে ওইটা একটা, একটা আছে অক্সিজেন ওইটা দুটো, কিন্তু অক্সিজেন এখানে আছে ওইটা একটা না, আছে নাই। তাহলে আমি কি করতে হবে, এখানে আমি 2 দিতে হবে। দিছি কি দিই? কিন্তু এখন ম্যাগনেসিয়াম হয়ে গেছে ওইটা দুইটা, কিন্তু ম্যাগনেসিয়াম এখানে একটা না, এই জন্য এখানে কি বলতো দিছি দিই। যে এখানের মধ্যে তুমি এভাবে লিখার পরে তুমি এখানে দেখো আমরা পড়াচ্ছি কেন, আমরা পড়াচ্ছি তোমরা মানে কিভাবে জিনিসটা চিন্তা করবা সেটা পড়াচ্ছি। যেমন আমাদের কাজ হচ্ছে তোমরা কিভাবে কি চিন্তা করতে পারবা, কি কি তোমাদের কি থাকবে তোমরা এগুলি পারবা সেটা পড়াচ্ছি। যে যেমন তুমি একটা বিক্রি লিখার পর তোমার কি কি জানলে পরে এই অধ্যায় তোমার জন্য সহজ হবে। তুমি জানতে হবে এখানে কয় মূল আছে না ভাই বলতো, কয় মোল এখানে? ঠিক আছে 2 মোল। কি বলতো 2 মোল না? এর কয় মোল? 1 মোল। কয় মোল যদি না ছিল সামনে কত আছে? 1 না? 1 মোল। এখানে কয় মোল আছে? 2 মোল না? কয় মোল? 2 মোল না? বুঝছো? কয় মোল? 2 মোল। তুমি এখানের মধ্যে এর ভর কত তুমি সেটা জানতে হবে। এর ভর হচ্ছে গিয়ে 2 গুণ কত 24টা, সমান কত বলতো 48টা। এখানের মধ্যে কত বলো? এখানে হচ্ছে কি কত বলতো, যে এখানে হচ্ছে গিয়ে তোমার 16 গুণ কত 2 সমান কত 32টা। কত তোমার এখানে কত 2 গুণ ম্যাগনেসিয়াম কত 24 যোগ অক্সিজেন কত 16। তাহলে কত হচ্ছে এটা এটা যোগ করলে কত 40। 40কে 2 দ্বারা গুণ করলে কত 80। কত বলতো দেখো এখানে 80, এই 32 আর 48 যোগ করো কত 80 হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। তার মানে তোমার সমতা করা ঠিক আছে। তুমি এভাবে লিখতে হবে। তো বলছে এখানে কয়টা পরমাণু আছে, কয়টা পরমাণু আছে, কয়টা কি আছে পরমাণু আছে, অণু আছে, তুমি সেটা বের করে বলতে হবে। যেমন আমি যদি পরমাণু হিসাব করি বা যদি আমি কত অণু হিসাব করি, এখানে হচ্ছে গিয়ে কত এই যে কত 2Na,
ঠিক আছে, এখানে যদি কত 1 Na, এখানে কি বলতো 2 কি বলতো Na, বুঝছো? তাহলে এবার লিখতে পারি কি হয় না বলো? পারি। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার যদি না পরমাণু তো কনভার্ট করো, এটা আমি কি পেয়েছি? এটা হচ্ছে অণু। এটা কি পেয়েছি বলতো? এটা হচ্ছে অণু লিখছি। কি লিখছি? অণু লিখছি। এবার যদি কি বলতো পরমাণু তো কনভার্ট করতে বলে, তাহলে কি পাবো? এই যে এখানের মধ্যে কত 2 না, 2 কি বলতো Na, এখানে কত বলো 2 Na, কত Na? আর এখানে কত হবে? এখানে হচ্ছে কি দেখো, একটা দুইটা চারটা না, 4 কি বলতো Na না, কত Na বলো? 4 Na না? তাহলে বুঝছি বুঝলি বলো? ক্লিয়ার ক্লিয়ার না? এখানে এখানে যদি পরমাণু বলে, এখানে পরমাণু যদি এটা হচ্ছে পরমাণু, বুঝছো? ওকে, ম্যাগনেসিয়াম কয়টা পরমাণু আছে? ধরো মৌল দুইটা, টু, বুঝছো বলছি? কোনটা কোনটাই? ফোর এনে দেখ, এখানে ম্যাগনেসিয়াম আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে কয়টা? তাহলে মোট কয়টা? চারটে। বুঝছি? হ্যাঁ, এবার দেখো এইটা আর এটা যোগ করলে কত? দুই, দুইকে দুই দিয়ে গুণ কর না, কত? 4 হয় না? বুঝছি? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে গেল এটা। তা তুমি এভাবে লিখতে পারো, মানে মোটামুটি তুমি কি করবা, যে কোনো কিছু একটা রাজত্ব করতে পারবা। তাহলে হচ্ছে এতটুকু তো, এত কঠিন তো পরিস্থিতি দিবে না, দরকার নাই। তুমি এটা লিখতে পারবা, এটাও লেখা লাগবে না, এটাও লেখা লাগবে না। তুমি লেখা লাগবে শুধু কোনটা, শুধু ভর লিখতে পারো কিনা দেখো। ভর লিখতে পারো 24, তাহলে এটা 48, এটা কত 32, এটা হচ্ছে কত, এটা লিখতে পারো কিনা দেখো। এটা লিখতে পারলে হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা যতগুলো বিক্রিয়া করবো, যতগুলি কাজ করবো, প্রত্যেকটা ভর দিয়ে করবো। কি দিয়ে? ভর দিয়ে করবো। একটা উদ্দীপক তোমাকে দিছে, সেটা হচ্ছে গিয়ে কিরকম করে 10 গ্রাম, 10 গ্রাম ম্যাগনেসিয়াম 5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 15 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এবার তোমাকে অনেক ধরনের কোশ্চেন দিতে পারে। কি কি কোশ্চেন বলবো? যে এখানে লিমিটিং বিক্রিয়ক কি? প্রথম কোশ্চেন হচ্ছে কি বলতো, লিমিটিং বিক্রিয়ক কি? তাহলে 1 নম্বর কোশ্চেন তোমাকে দিয়ে দিল, লিমিটিং বিক্রিয়ক কে? 1 নম্বর কোশ্চেন তোমাকে দিয়ে দিল। তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য একটা ক্লু মাথা রাখো, লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য বিক্রিয়কের সাথে বিক্রিয়কের পরিমাণ তুলনা করতে হয়। কার সাথে? কখন? লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য তোমাকে কি করতে হবে? বিক্রিয়কের সাথে বিক্রিয়ক। তাহলে দেখো তো, আমি লিখতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম কি বলতো অক্সিজেনের সাথে না। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 ভাগ কত 48 গ্রাম কি বলতো অক্সিজেন না। বলো ম্যাগনেসিয়ামের বামে কি আছে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম পরিমাণ কত? 10 গ্রাম। 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এত গুণ 10 ভাগ 48 সমান কত আছে বলো? 32, 320 ভাগ হচ্ছে 48, 320 ভাগ 48, 6 পয়েন্ট কত 6.67 কি বলতো অক্সিজেন না। এত গ্রাম কি বলতো অক্সিজেন না। কিন্তু অক্সিজেন দেওয়া আছে কত গ্রাম ভাই? কত গ্রাম? দেখছো 10 গ্রামকে নিষ্ক্রিয় করার জন্য কত গ্রাম অক্সিজেন লাগতো? কত গ্রাম? কিন্তু দেওয়া আছে কত গ্রাম? 5 গ্রাম। তাহলে কি বলতো, তাহলে করতে পারবে এটাকে নিঃশেষ করতে পারবে? করতে তো পারবে না। তাহলে এখানে পরিমাণ কে আগে শেষ হয়ে যাবে বলো? অক্সিজেন আগে শেষ হয়ে যাবে না? কেমনে বুঝলাম? কারণ দেখো যে আমার এত গ্রামের জন্য লাগতো কত গ্রাম, কিন্তু আমাকে এত গ্রামের জন্য দেওয়া আছে কত গ্রাম, কম দেওয়া আছে না। তাহলে কি বলতো, আবার অক্সিজেন হচ্ছে কি বলতো লিমিটিং বিক্রিয়া। বুঝছো লিমিটিং বিক্রিয়া কিভাবে বের করবা? অথবা তুমি এভাবে বের করতে পারতা 32 গ্রামের সাথে কত গ্রাম
32 গ্রামের সাথে কত গ্রাম বিক্রি করে? তাহলে একের সাথে কত 48 বাই কত 32 আর কত গ্রাম 5 গ্রামের সাথে বিক্রি করে কত গ্রাম 48 গুণ কত 5 বাকি কত 32টা সমান তাহলে কত 48 গুণ কত 5 ভাগ কত বলতো 32 তাহলে কত বলতো 7 পয়েন্ট কত দেখছো? তাহলে 5 গ্রাম অক্সিজেনকে নিষ্ক্রিয় করার জন্য মানে প্রশমিত করার জন্য তোমার কত গ্রাম লাগতো? 7.5 গ্রাম। তার মানে আমার একটা কলম দাম হচ্ছে গিয়ে 7.5 টাকা, তোমাকে দিছে 10 টাকা, তাহলে কলমটা তুমি কিনতে পারবে কি হলো? পারবা। তাহলে অবশ্যই কি বলতো ম্যাগনেসিয়াম কি করবে এই 10 গ্রাম ম্যাগনেসিয়াম কি করবে 5 গ্রাম অক্সিজেন কি করবে নিঃশেষ করে দিতে পারবে কি না? পারবে। আরো কত গ্রাম থাকবে বলো? আরো কত গ্রাম থাকে? তাহলে অবশিষ্ট না অবশিষ্ট ম্যাগনেসিয়াম হচ্ছে কি বলতো 10 বিয়োগ 7.5 সমান কি বলতো 2.5 না এত গ্রাম কি বলতো ম্যাগনেসিয়াম অবশ্যই থাকবে থাকবে না? প্রশ্ন তোমাকে বলবে কত গ্রাম মৌল মানে এই দুটো মৌলের মধ্যে অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কত মোল অবশিষ্ট থাকবে? কত মোল কি থাকবে? তাহলে বুঝছেন আপনি কিভাবে বের করতে হবে কত মোল অবশিষ্ট থাকবে? এই যে এটা তো ভর পাইছি, এটাকে তুমি কিসে ডব্লিউ তে কনভার্ট করতে পারবে না? আপনাদের শিখছিলাম না একটা ডব্লিউ সূত্র শিখছিলাম না যে ডব্লিউ বাই কি বলতো এম বাই কি বলতো মোল না এম না? ডব্লিউ কত 2 কত 5 এম কত কে ম্যাগনেসিয়াম না? তো ম্যাগনেসিয়ামের ভর কত বলো 24টা কত 24 আবার দেখি এখান থেকে 48 লিখে দিব না এখানে দুইটা ছিল বিদ্যুৎ 48 হয়েছে বুঝছো? তাহলে কত কতটুকু থাকবে? তাহলে এটাকে যদি কত দ্বারা 24 দ্বারা ভাগ করো কত তাহলে 24 ভাগ তাহলে 2.5 ভাগ কত 24 0 পয়েন্ট কত 104 তাহলে এত মোল কি থাকে অবশিষ্ট কি বলতো থাকে বুঝছো কি বুঝনি? দেখছো কোশ্চেন অনেক ধরনের করতে পারে বলতে পারে লিমিটিং বিক্রিয়ককে বের করো তবে বলতে পারে যে সেটা কি যে কত মোল অবশিষ্ট থাকবে বের করছি কটে বলো? ওকে ফাইন লিমিটিং বিক্রিয়া বুঝে গেলাম লিমিটিং বিক্রিয়া কি বলতো এটা আচ্ছা গেল লিমিটিং বিক্রিয়া গেল। এরপর তোমাকে বলতে পারে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? এখানে তো প্রশ্ন মতো বলে দিচ্ছে কত গ্রাম উৎপন্ন হয়েছে 4 গ্রাম কত গ্রাম এটা না বলে তোমাকে বলতে পারে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে বা তোমাকে বলে 4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে কি না যাচাই করো বুঝছো? তাহলে আমি এই যে কতটুকু উৎপন্ন হবে উৎপাদের পরিমাণ না কি বলতো উৎপাদের কি পরিমাণ এই উৎপাদের পরিমাণ বের করতে হবে কি দিয়ে লিমিটিং বিক্রিয়কের পরিমাণ দিয়ে। জানো এখানে লিমিটিং বিক্রিয়ক কে রে? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কে বলতো অক্সিজেন না? অক্সিজেন কত গ্রাম দেওয়া আছে এই 5 গ্রাম দিয়ে তুমি লিমিটিং বিক্রিয়ক বের করতে অথবা লিমিটিং বিক্রিয়ক যেটি নয় এই লিমিটিং বিক্রিয়ক না ম্যাগনেসিয়াম না কত গ্রাম বিক্রি করছে সেই পরিমাণে তুমি বের করতে হবে বুঝছো বুঝো নাই? দুই ভাবে উৎপাদ বের করতে হয় একটা লিমিটিং বিক্রিয়ক আরেকবার হচ্ছে যেটা লিমিটিং বিক্রিয়ক নয় সেটা কত গ্রাম বিক্রি করছে সেই পরিমাণ দিয়ে। আচ্ছা প্রথমে লিমিটিং বিক্রিয়ক দিয়ে দেখি। হ্যাঁ যেমন দেখো আমি যদি প্রথম লিমিটিং বিক্রিয়ক দেখি লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন না? তাহলে 32 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত গ্রাম? তাহলে 32 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত গ্রাম 80 গ্রাম 1 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত বলতো 80 ভাগ কত 32 সুতরাং আমার কত গ্রাম 5 গ্রাম থেকে কারণ সম্পূর্ণ বিক্রি করবে তাই কত বলতো 80 গুণ কত 5 ভাগ কত 32 সমান কত বলতো 12 কি বলতো 5 গ্রাম এতটুকু উৎপন্ন হয়েছে। কিন্তু আমার প্রশ্ন মধ্যে কি বলছে প্রশ্নের মধ্যে বলছে এতটুকু উৎপন্ন হয়েছে সত্য না মিথ্যা বলো? সত্য না মিথ্যা? মিথ্যা না কত বলতো মিথ্যা বুঝছো অ্যাকচুয়ালি উৎপন্ন হবে কত গ্রাম? তাহলে ও ভুল করছে ও কি করছে ভুল করছে বুঝছো নেই? দেখবে 12.5 গ্রামটা উৎপাদন পরিমাণটা কি দিয়ে বের করছে আমি বলবো কি দিবে লিমিটিং বিক্রিয়ক পরিমাণ দেয় না? মাথা রাখবা যেটা লিমিটিং বিক্রিয়ক নয় কে লিমিটিং বিক্রিয়ক না রে? আচ্ছা বলতো ম্যাগনেসিয়াম 5 গ্রামকে নিষ্ক্রিয় করার জন্য কত গ্রাম লাগছিল এটা দিয়ে তুমি বের করতে পারবা। তুমি দেখো লিখতে পারো 48 কত 48 থেকে পাওয়া যায় কত গ্রাম 80 গ্রাম। এবার 1 গ্রাম থেকে পাওয়া যায় কত
80/48 কত গ্রাম বিক্রি করছিল? তা 7.5 থেকে পাওয়া যায় 80 গুণ কত 7.5 ভাগ কত 48, তুমি ক্যালকুলেটর মারো দেখবে যে 12 কত 5 গ্রাম পাচ্ছ। বুঝছি? ক্লিয়ার? একই একই না? বুঝছি কি বুঝিনি বলো? ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে আমি উৎপাদের পরিমাণ বের করতে পারবো না। এবার কিরে ভাই, প্রশ্ন তো বলছে এত গ্রাম প্রত্যাশা ছিল বা এত গ্রাম পাওয়া গেল, কিন্তু সে অ্যাকচুয়ালি পাইছে এটা না। তোমার প্রশ্ন যদি বলে যে এত গ্রাম না পাওয়ার কারণ, মানে প্রশ্ন যেটা যে পরিমাণটা দেওয়া আছে সে পরিমাণটা না পাওয়ার কারণ, ঠিক আছে? না পাওয়ার কারণ কি? এবার না পাওয়ার কারণ না, এবার না পাওয়ার কারণ কি করবা তুমি? এভাবে করবে, এক্সপ্লেন করবে এভাবে। দেখো এটা তো 32টা, না পাওয়ার কারণ কি? তুমি লিখবা 80 গ্রাম, 80 গ্রামের জন্য অক্সিজেন দরকার কত গ্রাম? কত গ্রাম? তাহলে 1 গ্রামের জন্য কত গ্রাম লাগবে অক্সিজেন? আর কত গ্রাম প্রত্যাশিত কত গ্রাম? 15 গ্রামের জন্য হচ্ছে কি বলতো 32 গুণ কত 15 বাকি বলতো 80 না, সমান কত? তাহলে 32 গুণ কত 15 ভাগ কত 80, তাহলে 6 না? কত গ্রাম? 6 গ্রাম অক্সিজেন দরকার ছিল, কিন্তু অক্সিজেন দেওয়া আছে কত গ্রাম? তাহলে অক্সিজেন পরিমাণ কম না এখানে। শুধু অক্সিজেনকে দোষ দিলে হবে না, তুমি কাকে দেখো, ম্যাগনেসিয়াম ও সমপরিমাণ আছে কিন্তু দেখি। লিখতে পারি 80 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম দরকার কত গ্রাম? 48 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম দরকার ছিল কত গ্রাম? তাহলে সুতরাং কত গ্রাম? 15 গ্রামের জন্য ম্যাগনেসিয়াম দরকার ছিল 48 গুণ কত 15 ভাগ কত 80 না? কত? তাহলে 48 গুণ কত 15 ভাগ কত 80, তাহলে কত গ্রাম? 9 গ্রাম। কিন্তু দেখো দেওয়া আছে কত গ্রাম? ঠিক আছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ কি আছে? ঠিক আছে, কিন্তু অক্সিজেন পরিমাণ কি কম হয় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তোমাকে হ্যাঁ, যখন তোমাকে বলবো প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, তখন তুমি কি প্রত্যাশার পরিমাণ এত পরিমাণ পাওয়ার জন্য কত গ্রাম অক্সিজেন লাগতো, কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগতো, তুমি সেটা বের করো। বুঝছো? তখন তুমি বলবা যে এখানের মধ্যে এর পরিমাণ কমের জন্য কি করা নাই, পাওয়া যায় নাই। বুঝছো ইউজ নেই? ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো ইউজ নেই? আবার পরিমাণ লিমিটিং বিক্রয় দরকার নেই, তুমি এভাবে বের করার পরে বলো এর পরিমাণ কম বিদেই কি হয় নাই। এবার তোমাদের এভাবে প্রশ্ন করতে পারে না কি পদক্ষেপ নিলে প্রত্যাশিত উত্তর পাওয়া যাবে? ওই সেম একইভাবে এভাবে তুমি বের করে বললে যে কি বলতো আরো 1 গ্রাম অক্সিজেন কি পরিমাণ বাড়া দিলে এখানে কত গ্রাম? 5 গ্রাম দেওয়া আছে না, কিন্তু লাগতো কয় গ্রাম? তাহলে আরো 1 গ্রাম কি অক্সিজেন বাড়িয়ে দিলে কি হবে বলতো? প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। বুঝছো? ক্লিয়ার কি ক্লিয়ার না? মাথায় থাকবে থাকবে না? গেল। তাহলে বুঝছো বুঝে বলো প্রত্যাশিত উৎপাদ। এখন কথা হচ্ছে কি আমি করা দিচ্ছি, আমি কিন্তু সাজিয়ে লিখতেছি না, কিন্তু আমি মুখে মুখে বলতেছি না, তুমি সেভাবে সেভাবে লিখে ফেলতে হবে। এখন হচ্ছে গিয়ে যে কি হলো, এবার দেখেন তোমাকে বলছেন না তুমি পাই গেছো কত গ্রাম, সেটা হচ্ছে গিয়ে 10 গ্রাম। কত গ্রাম? বা 11 গ্রাম। কত গ্রাম? বলছে 10 গ্রাম ম্যাগনেসিয়াম 5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 11 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কি করলো? উৎপন্ন করলো। এখানে বলছে যে উৎপাদের শতকরা পরিমাণ বের করো। দেখতো এই ডাটা থেকে আমি উৎপাদ কত পাইছি রে? উৎপাদ কত পাইছিলাম? এখানে লিমিট বিক্রয় 5 না, আমরা পাইছিলাম 32 থেকে পাইছি কত 80, 5 থেকে পাইছি যে 80 গুণ 32 ভাগ কত সরি 5, আর এটা হচ্ছে কি বলতো 32টা সমান 12 কত 5 না? এত গ্রাম উৎপাদ পাইছিলাম না, কিন্তু বলছে এটার সাথে এটা বিক্রয় করে কত গ্রাম পাওয়া গেছে? কম না? তাহলে শতকরা প্রকাশ করি। দেখো তো 11 গ্রাম পাওয়া গেছিল, তাহলে পাওয়া গেছে দেখো তো অ্যাকচুয়াল কত গ্রাম পাওয়া গেছে? 12 গ্রাম না, কিন্তু এখানে বলছো কত গ্রাম? তাহলে বলতে পারি 12.5 এর মধ্যে পাওয়া যায় কত গ্রাম? 1 এর মধ্যে পাওয়া যায় কত গ্রাম? 11 ভাগ কত 12.5 না? যেহেতু বলছো শতকরা পরিমাণ,
তাহলে 100 গ্রামের মধ্যে কতটুকু মিসিং দেখি? 11 ইন্টু কত 100 ভাগ কত 12 কত 5 সমান ইন্টু 100%। তাহলে এটি কি বলতো 8% কি বলতো পাওয়া যাবে। তাই কত পার্সেন্ট মিসিং বলো? 12% মিসিং না? কত পার্সেন্ট মিসিং? যেহেতু এই যৌগটা যদি এই পার্সেন্ট যদি উৎপাদন শতকরা পরিমাণ যদি 99% হতো, কত পার্সেন্ট? তখন এটাকে বলা হচ্ছে কি বলতো অ্যানালার যৌগ বলতো। কি বলতো? অ্যানালার বলা হতো। অ্যানালার বলা হতো। বুঝছো? তাহলে অ্যানালার কি? অ্যানালার হচ্ছে কি বিশুদ্ধতা। যে তোমাদের কোন একটা যোগের যদি শতকরা পরিমাণ যদি কত হয় 99% যদি হয় বা এর উপরে যদি হয়, মানে 100% থেকে এটার মধ্যে যদি হয়, তাহলে বলতে পারে সেটা হচ্ছে অ্যানালার। তোমাকে বলতে পারে যৌগটি অ্যানালার কিনা। শতকরা পরিমাণ বের করতে না বলে বলবে যৌগটি কি বলতো অ্যানালার কিনা। বুঝছো? তখন তুমি কি করতে হবে? সেটা হচ্ছে কি এই প্রসেস করতে হবে। তখন তুমি কি করবা? যে দেখবা যে যদি বলে শতকরা পরিমাণ বের করো, তাহলে এই ডাটা দিয়ে তুমি একবার উৎপাদন পরিমাণ বের করবা, তারপর সেই উৎপাদন পরিমাণের সাথে তুলনা করবা যে এল থেকে পাওয়া যায় এত গ্রাম, এক থেকে কত গ্রাম, 100 মধ্যে কি কত গ্রাম। বুঝছো বলছি? তাহলে এই অধ্যায় হচ্ছে গিয়ে মেন মেন টপিকস। আমি কিন্তু মেন না, একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস আমি কি করছি আলোচনা করতেছি। ঠিক আছে? আর কিছু কি আছে? এটা এখানে নাই। আচ্ছা, তাহলে বলো বুঝছি কিনা বলো। এবার হচ্ছে তোমার বেসিক কোশ্চেন করবে। এই লিমিটিং বিক্রিয়া যদি বুঝে যাও তুমি, তোমাকে বেসিক কোশ্চেন কি করবে বলছে কি দেখো। এবার দেখো কোশ্চেন কিভাবে করবে দেখো। আমি এটা মুছে দিই তোমাকে। এবার তোমার বেসিক থেকে কোশ্চেন করছে যে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ভালো ধারণা আছে। তোমাকে একটা অ্যাসিড দিল, একটা ক্ষার দিল। কি দিল? ক্ষার দিল। এখানে অবশ্যই কি হবে? লবণ এবং পানি উৎপন্ন হবে কি হবে না? হবে। লবণের কি হবে? কিন্তু যদি লিমিটিং বিক্রিয়ক হয়, মানে দেখবা যে এত গ্রামকে এত গ্রাম যদি সমান থাকে, তাহলে অ্যাসিড আর কি বলতো পানি। যদি কি না থাকে, একজন যদি লিমিটিং বিক্রিয়ক হয়, তাহলে অন্যটির যে প্রকৃতি সেই প্রকৃতির হবে। মনে করে এখানে হচ্ছে ক্ষার হচ্ছে লিমিটিং, ক্ষার হচ্ছে লিমিটিং, তাহলে বেঁচে থাকবে কে? আরো একটু অ্যাসিড কি বেঁচে থাকবে থাকবে না বলো? থাকবে। তাহলে দ্রবণ প্রকৃতি কি হবে? অম্লীয়। অ্যাসিড মানে কি বলতো অম্ল, তাহলে অম্লীয়। আর যদি দেখছো না সে হচ্ছে গিয়ে তোমার কি বলতো অ্যাসিড হচ্ছে কি লিমিটিং, তাহলে দ্রবণ মধ্যে থাকবে কে? ক্ষার না? তাহলে কি বলতো ক্ষারীয়। বুঝছো? তাহলে কোন একটা দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, সেটারও কোশ্চেন যদি করে, অর্থাৎ দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। দ্রবণের প্রকৃতি মানে হচ্ছে সেটা অম্লীয় নাকি বলতো ক্ষারীয়, তখন তুমি কি দিয়ে এক্সপ্লেন করতে হবে? লিমিটিং বিক্রিয়ক দিয়ে কি করতে হবে? এক্সপ্লেন করতে হবে তোমাকে। বুঝছো কি বুঝো? ক্লিয়ার? তো সো একদম আজকে একদম প্রত্যেকটা জিনিস পড়া দিছি। যদি তুমি দেখবে তোমাকে অ্যাসিড এবং ক্ষার দেওয়া আছে, আমি যদি আবার বলি অ্যাসিড এবং ক্ষারের পরে যদি তুমি দেখতেছো লিমিটিং বিক্রিয়ক হিসেবে অ্যাসিড আছে, অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক, তখন তুমি বুঝতে হবে কি বলতো যে এটা কি বলতো অবশ্যই থাকবে ক্ষার না। অ্যাসিড যখন লিমিটিং বিক্রিয়ক থাকে অবশ্যই অবশ্যই কি থাকবে? তাহলে এটা কি বলতো ক্ষারীয়। তুমি দেখছো না ক্ষার হচ্ছে গিয়ে কি লিমিটিং বিক্রিয়ক, তাহলে কি অ্যাসিড অবশ্যই থাকবে, তাই বলতো অম্লীয়। বুঝছো? এখন লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করবে মাত্র শিখেছি না? তুমি ওইভাবে করে তুমি কোন একটা দ্রবণ প্রকৃতি তুমি নির্ণয় করতে হবে। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার না? সো কথা হচ্ছে কি একটু কি করতে হবে, এই অধ্যায়টা ভালো করে পড়ো। আমি বিশ্বাস করি আজকে যারা এই ক্লাসটা করছো তাদের কোনো সমস্যা থাকবে না। তুমি খোলো, খোলার পর তুমি দেখো, দেখবা যে কি হয়ে যাবে। আমরা যে এমসি গুলো সলভ করে দিচ্ছি সেগুলি করো ভালো করে, দেখবা যে তোমার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু দেখা যায় এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে অনেক স্টুডেন্ট পারে না। পারবা কিভাবে? তোমাকে বেসিক তো ধারণা নাই। তোমাকে বলছে ডিমের খোলস, আর ডিমের খোলসের নাম কি জানো নি? রাসায়নিক সংকেত হচ্ছে কি বলতো? ডিমের খোলসের হচ্ছে কি বলতো ক্যালসিয়াম কার্বনেট না? তো দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি কি পাওয়া যায়, তুমি তো সেটা পারতেছো না। এই ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি বলতো কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কি যায় না? এই ক্যালসিয়াম অক্সাইড নাম হচ্ছে চুন। কি বলা হচ্ছে? চুন বলা হচ্ছে।
তবে বলবে কি পরিমাণ চুন উৎপন্ন হবে, কি পরিমাণ চুন উৎপন্ন হবে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তা তুমি ওই যে এখন যে বেসিকটা পড়াচ্ছি সেটা যদি না পারো তুমি পারবা না। ঠিক আছে, তা আজকের মতো কি করলাম এখানে সমাপ্তি। আমরা যদি ক্লাসটা যদি পাবলিক দিই, তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই কি করবা, শেয়ার করবা। আর পাবলিক না দিলে তো করার কিছু নেই, এটা শুধুমাত্র আমাদের একাডেমিক স্টুডেন্টরা, যারা প্রাইভেট বেসে আছে তারাই পাবা। বুঝতে বলছি তো। সো এখানের মতো আজকে কি করলাম সেটা রাখলাম। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিবা। আমাদের পাবলিক ক্লাসগুলো যেগুলো আছে ফ্রি ক্লাস, সেগুলো অবশ্যই ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিবা। সে দেখতেছে না তবে একটু পাঠিয়ে দিবে, কেন কখনো না কখনো সে দেখবে, তখন বুঝবে যে অ্যাকচুয়ালি যে এখান থেকে সে কিছু পাচ্ছে কিনা। বুঝতে বলছি তো। এখানে রাখলাম, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।